জানোয়ার, তোর সাহস হয় কি করে আমার পারমিশন ছাড়া রুমে প্রবেশ করতে? উপরের কথাগুলো বলে বলে বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় আকাশ নামের ছেলেটির গালে। ছেলেটি কোনো কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আইভি নামের মেয়েটির সামনে। আইভি নামের মেয়েটি আবার চিৎকার করে বলে ওঠে আকাশ নামের ছেলেটির উদ্দেশ্যে, নেক্সট টাইম থেকে যদি আমার পারমিশন ছাড়া রুমে প্রবেশ করেছিস তো তোকে, শোন, তোকে শুধু এবার হাত দিয়ে মেরেছি, পরেরবার জুতা দিয়ে মারবো, শালা ফকিনীর বাচ্চা। কথাগুলো শুনে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যায় আকাশ। ও হ্যাঁ, এই আকাশকে সেটাই জানতে চাইছেন তো পরিচয় পর্বটা শুরুতেই সেরে ফেলি। আকাশ হচ্ছে আমাদের গল্পের নায়ক। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মামার বাড়িতেই মানুষ হয়েছে। মামার বাড়ির প্রত্যেককে ভালোবাসে, শুধু একজনের কাছেই অবহেলিত সে, সেটা হচ্ছে আইভি, মামাতো বোন। যেমনই সুন্দর তেমনই অহংকার, যেমনই অহংকার তেমনই ভয়ঙ্কর। এতক্ষণ কি হলো আপনারা কিছুই বুঝতে পারেননি। আসলে ছোট থেকে বড় হয়েছে আকাশ তার মামা বাড়িতেই। সে ভার্সিটিতে পড়ালেখা করে একই সাথে একই ডিপার্টমেন্টে আইভির সাথে, কিন্তু আইভি তাকে এক চোখেও দেখতে পারে না। সব সময় তাকে অপমান করে অত্যাচার করে, যেন আকাশ তার জীবনের এক বিশাল রকমের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আকাশকে দেখলে যেন তার শরীরে আগুন ধরে যায়। বিভিন্নভাবে আকাশকে অপমান, অত্যাচার, লাঞ্ছনা, বঞ্চনা করে, আর তার মামা মামি না থাকলে তো আরও বেশি করে সুযোগ পেয়ে থাকে। আজকে তার মামা মামি এক জায়গায় গিয়েছিল, আর বাড়িতে আকাশ আর আইভি একাই ছিল। আকাশ নিজের রুমে পড়াশোনা করছিল। আইভির চিৎকার চেঁচামেচি ও ডাকাডাকিতে আকাশ তার রুমে যায়। রুমে ঢোকার সময় বিনা অনুমতিতে রুমে ঢোকার কারণে পরপর বেশ কয়েকটা থাপ্পড় মারে তার গালে। আসলে তখন আইভি সবেমাত্র ওয়াশরুম থেকে গোসল করে এসে ড্রেস চেঞ্জ করছিল। তখন ভেতরে প্রবেশ করে আকাশ, আর তার যা হয় সবটাই তো জানেন। আকাশ নিজের চোখে পানি মুছে নিজের রুমে গিয়ে আবারও পড়ায় মন দেয়। হঠাৎ করে তার হাতে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখতে পায় তার মামা আর মামি ফোন করেছে। ফোন রিসিভ করতেই তার মামি বলে ওঠে ফোনের ওপাশ থেকে, কিরে বাবা, কেমন আছিস? দুপুরের খাওয়া দাওয়া করেছিস তোরা? আলহামদুলিল্লাহ আম্মু, আমরা ভালো আছি। তোমাদের তো কোনো খবর নেই। আরে পাগল, আর বলিস না। এখানে তোর মামার বন্ধু যেতে দিচ্ছে না। শোন না, তোকে যে কারণে ফোন করলাম। জি আম্মু, বলো। বাবা, আজকে তো আমরা যেতে পারবো না, কালকে যাব। আর হ্যাঁ, তুই একটু সাবধানে থাকিস। কেন আম্মু, কি হয়েছে? আরে তোর মামার বন্ধু আমাদের যেতে দিবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, তুই আইভির কাছ থেকে দূরে দূরে থাকবি। আমি চাই না বাবা সে তোর উপরে কোনো অত্যাচার করুক। আমরা এমনিতেই বাসার বাইরে, তুই সাবধানে থাকবি। আমি ওকে ফোনে সাবধান করে দিব, কিন্তু ওকে তো লাইনেই পাচ্ছি না। কার সাথে যে কথা, এত কথা বলে মেয়েটা, আমার উচ্ছন্নে গেছে। তুই রাতে খেয়ে দে, ঘুমিয়ে পড়িস। ওকে ঠিক আছে আম্মু, গুড নাইট। গুড নাইট আমার লক্ষ্মী ছেলে। তারপর ফোন কেটে দেয় আকাশ। ফোন কেটে দিয়ে আবার বইয়ের পাতায় মুখ লুকায় আকাশ, কেননা সামনে তার এক্সাম। প্রতিবারের মতো এবারও ক্লাসের মধ্যে প্রথম হতে হবে তাকে। পড়াশোনায় মনোযোগ দিতে না দিতে পুরো বাড়িটা চিৎকার চেঁচামেচি করে মাথায় তুলে আইভি। আইভি চিৎকার করতে করতে বলে ওঠে, এই আকাশের বাচ্চা আকাশ, কোথায় গেলি রে? তোকে কি কাজের সময় আমি একবারও খুঁজে পাবো না? চিৎকার চেঁচামেচি করতে করতে আকাশের রুমের সামনে যায় আইভি। ওদিকে বিছানা থেকে নেমে যখনই দৌড় দিতে যাবে, তখন ওই ধাক্কা খায় আইভির সাথে। ধাক্কা খেয়ে যাওয়ার সাথে সাথে দুজনে পড়ে যায় ফ্লোরের উপরে। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে দুজনের দুই ঠোঁট চার ঠোঁটে একত্রিত হয়ে যায়। বেশ কিছু সময় এভাবে কেটে যায়। আকাশ তো একদম স্তব্ধ হয়ে গেছে, পুরো মূর্তির পাথর হয়ে গেছে। এক শীতল চাহনি বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে শিহরণ হয়ে ওঠে তার শরীর। দুজনের হুঁশ ফিরতেই তো আইভি রেগেমেগে এক একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আকাশকে তার উপর থেকে। তারপর নিজে উঠে দাঁড়িয়ে পরপর বেশ কয়েকটা লাথি দেয় আকাশকে, আর গালি দিয়ে বলে ওঠে, শালা জানোয়ারি বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার উপরে পড়ার? আজকে তোকে আমি মেরেই ফেলবো। এই বলে পাশে একটা ফুলদানির টপ নিয়ে আঘাত করে আকাশের মাথায়।
হঠাৎ আচমকাতে এমন কিছু হওয়াতে আকাশের মাথা খানিকটা ফেটে রক্ত পড়তে থাকে। তবুও দয়ামায়া হয় না আইভির। আকাশ মাথা চেপে ধরে বলে ওঠে। আহ 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 ও মাগো। আকাশের এরকম চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে, কিন্তু আইভির অন্তর কাঁপে না। আইভি আবার ঝাড়ি দিয়ে বলে ওঠে। শোন, আজকে আব্বু আম্মু আসবে না, তাই বাড়িতে একটা পাঠিয়ে দিয়েছি। আমার সব বন্ধু বান্ধবরা আসবে, আর তুই সব খাবার রেডি করবি, না হলে তোকে। আর কোনো কিছু বলে না, রাগী একটা লুক নিয়ে চলে যায় আইভি। আকাশ হাজারো ব্যথা বেদনা নিয়ে উঠে দাঁড়ায়। মাথা থেকে এখনো রক্ত পড়ছে টপ টপ করে। কোনো মতে নিজের মাথাকে ব্যান্ডেজ করে গেস্ট হাউসের রুমটা পরিষ্কার করে কথা মতো তার বন্ধু বান্ধবীদের সকল রকম খাবার তৈরি করে। কাজের ফাঁকে ফাঁকে সে পড়ালেখাও করে, কারণ তার বাবা মায়ের স্বপ্ন যে তাকে পূরণ করতে হবে। তাই হাজার অপমান, অত্যাচার, লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে পড়ে আছে আজও এই বাড়িতে। রান্না করতে করতে এক পর্যায়ে হাতের খানিকটা অংশ পুড়ে যায় আকাশের। আকাশ চিৎকার দিয়ে বলে ওঠে। ও মা গো, হাতটা আমার পুড়ে গেল গো। মা বাবা, তোমরা আমাকে এখানে কেন ফেলে রেখে গেলে? তোমাদের সাথে করে আমাকে কেন নিয়ে গেলে না? আমি যে আর অত্যাচার সহ্য করতে পারছি না। চোখের পানি ফেলছে আর অঝরে মনে মনে কাঁদছে আকাশ। ওদিকে ডিজে গান লাগিয়ে উড়াধরা লুঙ্গি নাচে নাচছে সবাই মিলে। কঠিন বাতাসে লুঙ্গি আকাশে ডিজে গানের সাথে তাল মিলিয়েছে গেস্ট রুমের সবাই মিলে। হঠাৎ করে আকাশের কাঁধে একজন হাত রাখে। আকাশ চমকে ওঠে। পেছনে তাকাতেই দেখে শালিনী তার পেছনে দাঁড়িয়ে আছে। শালিনীকে দেখে চোখের পানিগুলো মুছে নেয়। তারপরেও শালিনী দেখে নেয়। শালিনী বলে ওঠে। আকাশ তোকে খুব টর্চার করে আইবি, তাই না? তোকে কতবার বলেছি যে তুই আমাদের বাড়িতে চল। আমি আব্বু আম্মুকে বলেছিলাম তোর কথা, কিন্তু না, তুই তো ওই বাড়িতেই পড়ে থাকবি আর টর্চার সহ্য করবি। আরে না, তেমন কিছু না। তুই চুপ কর, আমি সবটাই জানি যে তোকে সে কিরকম টর্চার করে। তুই একটু রেস্ট নে, আমাকে দে, আমি এসব করছি। না না, আমি করে নিব। তুই আমাকে দে তো, আমি করে নিচ্ছি। তোর উপর তো অনেক টর্চার হয়, সারাদিন কিছু খেয়েছিস কিনা তাও তো জানি না। তুই একটু বস, আমি কয়েক মিনিটেই এসব করে দিচ্ছি। না শালিনী, থাক। আইভি দেখলে আবার বকাবকি করবে। তুই আইবিকে ভয় পাস তাই না রে আকাশ? জানি না তোর সাথে এত কেন খারাপ ব্যবহার করে। আমাদের সাথে তো সব সময় ভালো ব্যবহার করে। তাছাড়া ওর মা বাবাও তোকে কত বেশি ভালোবাসে। আর তুই আমাদের কলেজের টপার। আর কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে হাততালির শব্দ শুনতে পায়। পেছনে তাকিয়ে তো অবাক দুজনে, কেননা পেছনে দাঁড়িয়ে আছে আইভি। আইভি বলে ওঠে। বাহ বাহ, আমার চোখের আড়ালে তালে এসব হচ্ছে। এর জন্য মুরব্বীরা ঠিকই বলে, কুকুরের লেজ নিয়ে যতই তেল মালিশ করো না কেন সেটা বাঁকাই থাকে, ঠিক যেমন তুই হয়েছিস। ছোট লোকরা তো এইসবই পারে, বড় লোক মেয়েদের দেখলে লুতুপুতু করতে ইচ্ছে করে। আইভি আরো কিছু বলতে যাবে তার আগে আইভিকে থামিয়ে দিয়ে এবার শালিনী বলে ওঠে। আইবি, তুই এসব কি বলছিস? ও জাস্ট আমার ফ্রেন্ড, ওকে আমি দেখতে আসলাম যে ও কি করে। আর তুই থাম, ওকে তো আজকে আমি দেখে নিব। এই বলে চলে যায় কোনো কিছু বলার সুযোগ না দিয়ে। শালিনী আর কোনো কিছু না বলে চলে যায় তাদের সাথে পার্টি করতে। এক পর্যায়ে আইভি চিৎকার করে খাবার নিয়ে যেতে বলে তাদের জন্য। খাবারের আয়োজন করেছে বিভিন্ন ব্র্যান্ডের অ্যালকোহলের মতো, সাথে চিপস, চানাচুর আর অনেক রকমের। আইভির কথা মতো সবাইকে খাবার দেয়। তারপর মদের গ্লাসে মদ ঢেলে তাদের সবাইকে দিতে যাবে, তখনই হঠাৎ করে মদের কিছু অংশ পড়ে যায় আইভির শরীরে। সাথে সাথে এতগুলো বন্ধু বান্ধবীর সামনে জুতা দিয়ে মারে প্রায় বেশ কয়েকটি তার গালে। লজ্জায় মাথা নিচু করে ফেলে আকাশ। এটা দেখে শালিনী বলে ওঠে। তুই কি পাগল হয়ে গেছিস? এটা তুই কি করলি আইভি? আকাশ এতগুলো বন্ধু বান্ধবীর সামনে অপমান হয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। আর কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে যায় সেদিকে কোনো খেয়ালই নেই। প্রায় অনেকক্ষণ পরিবেশটা থমকে যায়। শালিনী কিছু বলতে যাবে তার আগেই তোহা বলে ওঠে। শালিনী তুই থাম, আমাকে কিছু বলতে দে। দেখ আইভি, তুই কিন্তু একটু বেশি অহংকার দেখাচ্ছিস। ও তো মানুষ, তুই শুধু শুধু ওকে সবার সামনে অপমান করিস। তোর মতো অহংকারী মেয়ের সাথে আমাদের বন্ধুত্ব থাকাটা কিন্তু খুব জটিল হয়ে যাবে। টাকা দিয়ে সবকিছু করা যায় না। মানুষের মনুষ্যত্ব ও বিবেক যদি না থাকে
সে মানুষকে মানুষ হিসেবে গণ্য করা যায় না, বরং অমানুষের কাতারে পড়ে যায়। আর তুই হয়েছিস তার ওই কাতারের। তাদের এতগুলো কথা শুনে মাথায় আগুন উঠে যায় আইভির। আইভির সামনে থাকা মদের বোতলটা একটানে টেবিলে ভেঙে ফেলে। নিজের রাগটাকে কমানোর জন্য নিজের হাতের উপরে সেই ভাঙা বোতলের কাছের কিছু অংশ দিয়ে হাতের খানিকটা অংশ কেটে ফেলে। হঠাৎ করে এমন হওয়াতে শালিনী, তোহার, রাহুল, আমিন, ফারুক, আলামিন সহ তাদের আরও বন্ধুবান্ধবীরা চিৎকার দিয়ে বলে ওঠে, আইভি, এটা তুই কি করলি? নিজের হাত কেন কেটে ফেললি? রনির এরকম চিৎকারে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আকাশের। পুরো বাড়িটা হইচয়ে মেতে যায়। শালিনী বলে ওঠে, রনি, ফারুক, রাহুল, আমিন, তোরা দেরি করিস না, ওকে নিয়ে হাসপাতালে দ্রুত চল। সবাই তাকিয়ে দেখতে পায় সাদা ফ্লোরটা লাল রক্তে ছেয়ে গেছে। ধীরে ধীরে রক্তের গতি আরও বেড়ে গেছে। হঠাৎ করে তাদের মাঝে এসে উপস্থিত হয় আকাশ। আকাশ আইভির দিকে তাকিয়ে তো পুরোই থমকে যায়, কেননা হাত থেকে গড়গড় করে রক্ত পড়তে থাকে। এটা দেখে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে এনে বসিয়ে দেয় আইভিকে। গাড়িতে বসে পড়ে শালিনী, অন্যান্য গাড়িগুলোতে বাকি সব বন্ধু বান্ধবীরা। একসাথে সবাই মিলে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 5-5টা গাড়ি নিয়ে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে যায় তারা সবাই মিলে। হাসপাতালের কাছে এসে গাড়ি থেকে আইভিকে বের করে দ্রুত ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে করতে হাসপাতালের ভিতরে নিয়ে যায় আইভিকে। তারপর নার্স ও সিস্টার দ্রুত একটা লরি নিয়ে আসে, সেখানে শুয়ে দেয় আইভিকে। ডাক্তার নার্সগুলো দ্রুত নিয়ে যায় ওটিতে। বাইরে অপেক্ষা করছে আকাশ, শালিনী, তোহা, ফারুক, রাহুল, আমিন, সবাই একসাথে দাঁড়িয়ে আছে হসপিটালে। আকাশ তো একেবারে ভেঙে পড়েছে আর নিজের দোষ দিচ্ছে। আকাশ বলে ওঠে, এই সব কিছুর জন্য আমি দায়ী। অনেক হয়েছে, আর না। আকাশের এরকম অবান্তর রকম কথা শুনে ও পাগলদের মতো কান্না দেখে সবাই তাকে সান্ত্বনা দেয়। তবুও চুপ হয় না আকাশ। নিজেই নিজেকে ধিক্কার দিতে থাকে, কাঁদতে থাকে। তার এইরকম কান্না দেখে এবার রনি বলে ওঠে, আরে তুই কি পাগল হয়েছিস? তোর জন্য কোনো কিছু হয়নি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আর তুই তো জানিস যে আইভি কতটা রাগী। তুই আর নিজেকে দোষ দিস না, আল্লাহর কাছে দোয়া কর যেন সুস্থ থাকে। আকাশ দেখ, রনি ঠিক কথা বলেছে। তুই এখন একটু চুপ কর। আইবি তোকে টর্চার করে, তুই সেসব মুখ বুজে সহ্য করিস, অথচ ওর একটু কিছু হলে তুই পাগল হয়ে যাস। আকাশ এবার নিজের চোখের পানিগুলো মুছে বলে ওঠে সবার উদ্দেশ্যে, আইভি একবার সুস্থ হয়ে যাক, আমি চলে যাব হোস্টেলে, আর ওই বাড়িতে থাকবো না। আকাশ আরও কিছু বলতে যাবে, তার আগেই হঠাৎ করে ওটির লাইটগুলো বন্ধ হয়ে যায়। ওটির ভেতর থেকে ডাক্তার সাহেব বেরিয়ে আসে। সবাই ডাক্তার সাহেবকে চারদিক দিয়ে ঘিরে ধরে আকাশ তো উৎসুক চাউনি নিয়ে তাকিয়ে আছে। আকাশ বলে ওঠে, ডাক্তার, আইভি ঠিক আছে তো? ডাক্তার কোনো কথা না বলে ডাক্তার এরকম চুপ করে থাকা দেখে সবাই ঘাবড়ে যায়। অবশেষে ডাক্তার নীরবতা ভেঙে নীরবতার দেওয়ালকে সরিয়ে দিয়ে গলার ভেতর শরীরের সমগ্র শক্তি একসাথে করে শান্ত কণ্ঠে বলে ওঠে, দেখুন, উনি এখন অসুস্থ আছে, তবে 24 ঘন্টার আগে আমি কিছুই বলতে পারতেছি না। প্রচুর ব্লিডিং হয়েছে। ওনার রক্তের প্রয়োজন। এই মুহূর্তে আমাদের কাছে কোনো রক্ত নেই। আমরা আমাদের অন্যান্য শাখাগুলোতে যোগাযোগ করেছি, কিন্তু এখনও কোনো রেজাল্ট পাইনি। যদি রক্ত দেওয়া হয় তাহলে খুব ভালো হবে, হতে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, কারণ শরীর থেকে অনেক রক্তক্ষয় হয়েছে। ডক্টরের মুখে রক্তের কথা শুনে সবাই ভাবতে থাকে কে দেবে রক্ত। অনেকক্ষণ নীরবতার দেয়াল ভেঙে এবার আকাশ বলে ওঠে কান্নামাখা কণ্ঠে, এইসব কিছুর জন্য আমি দায়ী। একবার শুধু আইভি ঠিক হয়ে যাক, আমি চলে যাব চিরদিনের জন্য সবাইকে ছেড়ে। আরে আকাশ, তুই কি বলছিস এসব? পাগল হয়ে গেলি নাকি তুই? তোকে বলেছি না, এতে তোর কোনো দোষ নেই, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। না রে, আমি যা বলছি সত্যি বলছি। এটা হয়তো আমার দোষ, যার জন্য আজকে আইভির এরকম একটা অবস্থা। আমি মামা মামিকে কি করে মুখ দেখাবো? আকাশ আরও কিছু বলতে যাবে, কিন্তু আকাশ কোনো কিছু বলে ওঠার আগেই ডাক্তার তাদের সামনে এসে বলে ওঠে চিন্তা মুখ্য রূপ নিয়ে, দেখুন, এখন আপনারা প্লিজ এসব কান্না বন্ধ করুন আর রোগীকে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ ডাক্তার সাহেব, আমরা সবাই রক্ত দেব। বলুন ওর রক্তের গ্রুপ কি?
শালিনীর কথা মতো ডাক্তার সাহেব এবার তার হাতে থাকা রক্তের গ্রুপের রিপোর্টটা দেখে বলে ওঠে, দেখুন ওনার রক্ত এ পজিটিভ, আর এই রক্ত আমরা সব জায়গায় দেখেছি, এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। তাই আপনাদের মধ্য থেকে যদি কারো এ পজিটিভ রক্ত হয় তাহলে আপনারা আমাদের দিতে পারেন। ডাক্তার সাহেব, ওর রক্তের গ্রুপের সাথে তো আমাদের কারো রক্তের গ্রুপের কোনো ম্যাচ নেই। এখন তাহলে রক্ত কোথায় পাবো? সবার কথা থামিয়ে দিয়ে এবার আকাশ হঠাৎ করে ডাক্তার সাহেবের হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, ডাক্তার সাহেব, আমার রক্ত নিন, আমার রক্ত এ পজিটিভ। ওকে ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে আসুন। আপাতত আপনার কাছ থেকে রক্ত নেই, তারপর যখন জোগাড় হবে তখন না হয় আরও রক্ত দেওয়া যাবে। ওনার পরিবারের মধ্য থেকে শুধু আপনারাই ওনার বাবা মাকে খবর দিন দ্রুত। ডাক্তার সাহেব, আপনি আকাশের কাছ থেকে রক্ত নিন, আমরা ওর বাবা মাকে খবর দিচ্ছি। ওকে ঠিক আছে, আপনারা ধৈর্য ধরুন, রোগীর তেমন কোনো ক্ষতি হয়নি, রক্ত দিলে ঠিক হয়ে যাবে। তাছাড়া ওনার জ্ঞান ফিরেছে, আমরা ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো ঘুম ভেঙে যাবে। তারপর ডাক্তার সাহেব আর কোনো কথা না বলে কেবিনের ভিতর নিয়ে যায় আকাশকে। আইভির পাশের বেডে আকাশকে শুইয়ে দিয়ে ইঞ্জেকশনের সিরিজ নিয়ে তার হাতে গেঁথে দেয়। তারপর তার ভেতর থেকে রক্ত ট্রান্সফার করে দেয় আইভির শরীরে। ধীরে ধীরে এদিকে রক্ত দেওয়া শেষের দিকে বেশ খানিকটা রক্ত দিয়েছে। দেখতে দেখতে আকাশে রক্ত দেওয়া শেষ। আকাশকে শরীরটা বেশ ক্লান্ত লাগছে। আকাশকে ডাক্তার রেস্ট নিতে বলে কিছুক্ষণের জন্য। তারপর ডাক্তার অন্য পেশেন্ট দেখতে চায়। এরই মধ্যে জ্ঞান ফিরে আসে আইভির। মিটমিট করে চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় আকাশ চোখ বন্ধ করে বেডে শুয়ে আছে। যখনই আইভি উঠতে যাবে তখনই আহ করে ওঠে, আর আইভি আহ বলাতে আকাশ টের পেয়ে যায়। দ্রুত আকাশ বেড থেকে উঠে আইভির কাছে এসে বলে ওঠে, আইভি, তোমার এখন কেমন লাগছে? আকাশকে দেখে কোনো কথা বলে না। হঠাৎ করে ডাক্তার সহ সবাই ভিতরে প্রবেশ করে। আকাশের মামা মামি অর্থাৎ আইভির বাবা মাও এসেছে। মা ও মামি তাদের মেয়ের এরকম অবস্থা দেখে আকাশের মামি বলে ওঠে, কিরে মা, তোর এরকম অবস্থা কি করে হলো? তুই কি কোনোদিন বড় হবি না? নিজে নিজে কেউ হাত কাটে? দেখ তো কত খারাপ অবস্থা হয়েছে তোর। আইভি কিছু বলতে যাবে তার আগেই তোয়া ও শালিনী রাতের সেই একে একে সকল ঘটনা খুলে বলে। সব শুনে তো ভীষণ রেগে যায় আকাশের মামা মামি। তারা আইভির উপর ভীষণ রেগে আছে। আরে বকাবকি করার পরে ডক্টর আইভিকে ছেড়ে দেয়। সবাই মিলে বাড়িতে আসে। কয়েকদিনে বেশ সুস্থ হয়ে উঠেছে আইভি। এরই মধ্যে আকাশ অনেকবার কলেজে গিয়েছে। আইভি সুস্থ হয়ে যাওয়ার পরে আজকে আকাশের সাথে নতুন করে কলেজে যাচ্ছে আইভি। বলে ওঠে, আকাশ তুই গাড়ি বাইর কর, আমি আসছি। তারপর আকাশ গাড়ি বের করে। আকাশ গাড়ির ভিতরে বসে আছে। কিছুক্ষণ পর গাড়িতে চলে দুজনে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে ভার্সিটিতে পৌঁছে যায়। আইভি গাড়ি থেকে নেমে আকাশকে গাড়ি পার্কিং করে চলে আসতে বলে। আকাশ গাড়ি পার্কিং করে তার বন্ধুদের কাছে চলে যায়। এদিকে আইভি চলে যায় এক অন্য জায়গায়। আকাশ আইভিকে দেখতে না পেয়ে বলে ওঠে, কি রে, এখানে আইভি আসেনি? না তো, ও তো আমাদের কাছে আসেনি। তোরা কি আজকে ভার্সিটিতে এসেছিস দুজনে একসাথে? তাহলে ও ওখানে আসলো না কেন? এক মিনিট, ও আবার রাজের কাছে যায়নি তো? আমার তো মনে হয় সে রাজের কাছেই গেছে। ও মাই গড, এই মেয়েটা কবে বুঝবে ওই ওই বেটা লুচ্চার কাছে? আবার জানি না ওর আবার কোনো বিপদ হয় কিনা। দ্রুত চল সবাই। তারপর সবাই একসাথে রওনা দেয় তাদের আড্ডাখানার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখতে পায় সত্যি আইভি রাজের সাথে বসে আড্ডা দিচ্ছে গাছতলার নিচে। আর রাজ বলে ওঠে, বেবি সরি, তুমি যতদিন হাসপাতালে ছিলে ততদিন সত্যি আমি তোমার দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তোমার সাথে কথা বলিনি, কারণ তুমি তো জানো তোমার বন্ধুরা বিশেষ করে ওই আকাশ আমাকে দেখতেই পারে না। আমি জানি বেবি। জানি না তোমাকে আমি কবে আপন করে নিতে পারবো। আর শোনো, পরশু আমাদের পার্টি আছে, তোমাকে সবার আগে ইনভাইট করলাম, তোমাকে কিন্তু আসতেই হবে। ওকে ঠিক আছে বেবি, আমি আসবো। তবে কতক্ষণ তোমরা পার্টি করবে? পার্টিটা করছি আমি রাত 10টার পরে জাঁকজমকভাবে, শুধুমাত্র তোমার জন্য। তাই তোমাকে সবার প্রথমে ইনভাইট করলাম। এটা আর তুমি চিফ গেস্ট,
সত্যি? 3 সত্যি। আইভি আরও কিছু বলতে যাবে কিন্তু বলতে পারে না। তার আগেই পেছন থেকে শালিনী, তোহা, রনি, আকাশ, রুলামিন আরও তাদের বেশ কিছু বন্ধু বলে ওঠে। কি রে, তোকে বলেছি না যে তুই সাথে আর ঘুরবি না? কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তুই সেই রকমই হয়েছিস। এতগুলো মেয়ের জীবন নষ্ট করে বেশ ভালোই আছিস। এসব ছেলেরা কখনো ভালো হবে না, মেরে ভালো করতে হবে, নাহলে আমাদের মতো কয়েকটা হাত আর তাদের গাল একত্রিত করতে হবে। এ হাত যতক্ষণ না তাদের পিঠের চামড়া তুলতে পারে ততক্ষণ অবধি ভালো হবে না। এ আকাশ, ধর বেটাকে। এই বলে আকাশ সহ তার সকল বন্ধু বান্ধবীরা সবাই একত্রিত হয়ে উড়াধুরা অধম কেলানি দিতে থাকে রাজকে। আপনারা জানতে চাইছেন তো? অবশ্যই জানাবো, গল্পের সাথে থাকুন। আর হ্যাঁ, আজকে যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে এই চ্যানেলের নতুন দর্শক হয়ে যান। নিত্য নিত্য এইরকম নতুন নতুন গল্প পেতে। সবাই একসাথে অনেক মারে রাজকে। আইভি চিৎকার দিয়ে বলে ওঠে। ওর গায়ে যদি কেউ হাত দিয়েছিস তো শেষ করে দিব। আইভির কথায় সবাই থেমে যায়। আকাশ সেখানে স্তব্ধ হয়ে গেছে। তারপর আইভি রাজকে মাটি থেকে উঠিয়ে নিয়ে একটা রাগি লুকিয়ে থাকায় আকাশের দিকে, আর সেখান থেকে বেরিয়ে যায় রাজকে নিয়ে। ও হ্যাঁ, এই রাজ হচ্ছে আইভির বয়ফ্রেন্ড। রাজের বাবা একজন ডক্টর, অনেক তাদের সম্পদ আছে, তাদের ধন সম্পত্তির কোনো অভাব নেই। ছেলেটা ভালো না, চরিত্র এবং স্বভাবের দোষ আছে। রাজের অনেক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, আর আইভি কোনো কিছু জানে না। আকাশ, রনি, রোলামিন, তোহা, শালিনী সবাই জানে রাজ ছেলেটা মোটেও ভালো নয়। অন্যদিকে আইভি রাজের অনেক বেশি ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। এদিকে আবার এত অবহেলা, অত্যাচার, নির্যাতন করার পরেও আকাশ আইভিকে ভীষণ ভালোবাসে। তাদের সব বন্ধু জানে, কিন্তু আইভি তা জানে না। রাজ শুধু আইভিকে নিজের বাজারের পণ্য দ্রব্যের ভোগের পণ্য মনে করে। আইভি ভীষণ রেগে আছে তাদের বন্ধু বান্ধবীদের ওপর। তখনই রাজ বলে ওঠে। আমি তোমাকে কত ভালোবাসি, আর তোমার বন্ধু বান্ধবীরা আর তোমার ফুপির ছেলে আকাশ কতই না মারলো আমাকে। আসলে ওরা তোমাকে চিনতে পারেনি, সরি ওদের হয়ে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ওরা ভুল করেছে। ওরা ভুল করেনি, কিন্তু ওরা ইচ্ছে করেই আমাকে মেরেছে। আর আমার ব্যাপারে ওরা যা বলেছে সব কিছুই মিথ্যা। আমি তো শুধু তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। সরি বাপু, আমার জন্য তোমাকে কত কষ্ট পেতে হলো। আমি জানি সব কিছু ওই আকাশকে, তো আমি এর উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। আরে পাগল, আমি তোমাকে ভালোবাসি এই কথাটা শোনার পর রাজ দেখ না কেমন করে তুমি এত অত্যাচার করো, তার উপরে তবুও সে তোমাকে ছেড়ে যায় না। আকাশের কথায় চমকে ওঠে আইভি, কেননা আইভি এত অত্যাচার করে আকাশকে, এরপরেও আকাশ যে এই আইভিকে ভালোবাসবে এটা সে ভাবতে পারেনি কোনোদিনও। তাই রাজের কথায় এক তাচ্ছিল্যের হাসি দিয়ে অঙ্গভঙ্গি করে বলে ওঠে। আকাশ, তাও আবার আমাকে? আমি সেটা কোনোদিনও বিশ্বাস করি না। এবার আইভির কোথায় রাজ নতুন একটা প্ল্যান তৈরি করে। রাজ মনে মনে ভাবতে থাকে, যে করে হোক আকাশকে আইভিদের বাড়ি থেকে বের করতে হবে, না হলে আইভিকে কোনোদিনই নিজের কাছে পাবে না। এজন্য সে পরিকল্পনা করে, আর পরিকল্পনা অনুযায়ী বলতে থাকে। আরে পাগল, আমি তোমাকে ভালোবাসি এই কথাটা শোনার পর রাজ দেখ না কেমন করে তুমি এত অত্যাচার করো, তার উপরে তবুও সে তোমাকে ছেড়ে যায় না, আমাদের বাড়ির কাউকে ছেড়ে যায় না। আর দেখো, তোমাকে একদিন না একদিন প্রপোজ করবেই করবে। আকাশ তোমাকে সত্যিই ভালোবাসে, সেই জন্য ও আমাকে মেরে ফেলতে চায়। রাজের কথায় এবার যেন সত্যি মনে হচ্ছে আইভির। কি করবে বুঝতে পারছে না, তাই আইভি আবার বলে ওঠে রাজের উদ্দেশ্যে। যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে ওই আকাশের বাচ্চার এমন হাল করব যে সমাজে মুখ দেখাতে পারবে না। রাজ মনে মনে উচ্চস্বরে হাসতে থাকে, মনে মনে ভাবতে থাকে, আগুন দাউ দাউ করে জ্বলছে, শুধু আগুনের মধ্যে ঘি আর মাখন ছেটাতে হবে, তাহলে আগুনটা আরো উপরের দিকে উঠবে। সেই মোতাবেক রাজ আবার বলে ওঠে। তোমাকে ভালোবেসে যদি আমাকে মরতে হয় আমি মরতে রাজি, তোমাকে ভালোবেসে যদি আমাকে কলঙ্কিত হতে হয় আমি কলঙ্কিত হতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে ছাড়া কোনোদিনও ভালো থাকবো না, বাঁচবো না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, ওই আকাশের হাত থেকে আমাকে বাঁচাও।
রাজের এইরকম মরা মরা কান্না দেখে সত্যি মনে হয় যেন সে আইভিকে কত ভালোবাসে, কিন্তু আইভি তো জানে না যে রাজের মনে চলছে কি। রাজ শুধু আইভিকে মনে করে বাজারের ভোগের পণ্য। রাজ আবার বলে ওঠে, দেখো, তুমি আকাশের সাথে কয়েকদিন ভালো ব্যবহার করবে, দেখবে ও তোমাকে ভালোবাসি কথাটা বলেই দিয়েছে। আর তুমি তখন বুঝে যাবে যে সে তোমাকে ভালোবাসে আর সে আমাকে মেরে ফেলতে চায়। তারপর না হয় আকাশের ব্যবস্থা নিও। আমার কথাটা সত্যি হবে, মিলিয়ে নিও তুমি। ওকে, ঠিক আছে, আমি আজ থেকে ওর সাথে ভালো ব্যবহার করব, তারপর না হয় দেখা যাবে। এখন চলো তো, ওর কথা অনেক হয়েছে। ওকে মাই ডিয়ার সুইট বেবি। তারপর তারা দুজন মিলে চলে যায় একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করতে বেশ কিছু সময় সেখানে তাদের কেটে যায় খোশ আলাপ করতে। এদিকে তাদের বাকি বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছে। আকাশের মন ভীষণ খারাপ, কেননা আকাশ যাকে মন থেকে ভালোবাসে সেটা হচ্ছে আইভি। আর সেই আইভি কিনা ভালোবাসে রাজের মতো একটা থার্ড ক্লাস মিডল ক্লাস ছেলেকে। আকাশের এরকম মন খারাপ দেখে এবার তার বাকি বন্ধু বান্ধবীরা বলে ওঠে, তাদের মধ্যে থেকে রনি। দেখ ভাই, একটা বিষয় নিয়ে এত চিন্তা করিস না, যেটা হয় সেটা হয়ে গেছে। তাছাড়া যে তোকে পছন্দ করে না তার জন্য তুই এত কেন ভাবছিস, আমি সেটাই বুঝতে পারতেছি না। দেখ আকাশ, আমরা শুধু তোর বন্ধু আর বান্ধবী নই, তুই আমাদের ভাই লাগিস। ঠিক আছে, যে মেয়ে তোকে পাত্তা দেয় না তার জন্য তুই কেন এত চিন্তা করিস? এক এক করে সবাই সবার মতামত জানায় আকাশকে। আকাশ কোনো বলে না, শুধু চুপ করে আছেন। অবশেষে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে মাটির নিচে চোখ রেখে রাস্তার দিকে তাকিয়ে দেখতে পায় গাড়িতে করে দুজনে পায়ে হেঁটে একে অপরের হাত ধরে যাচ্ছে রাজ ও আইভি। তাদের দুজনকে দেখে আবার বলে ওঠে আকাশ, পাগলা ভালোবাসা দুই ধরনের হয়ে থাকে, জানিস তো। আর আমার ভালোবাসাটা কলিজা থেকে তৈরি করা। অন্তরের অন্তরে যে আমি তার ছবিটা লিখে নিয়েছি, তাকে যে আমার লাগবেই। দেখ আকাশ, অনেক হয়েছে, বাদ দে এসব কথা। চল আড্ডা দেই আমরা সবাই মিলে একসাথে। না রে, আমার ভালো লাগছে না, আমি বাসায় গেলাম। তাছাড়া বাসাতে আমার অনেক কাজ আছে, যদি কাজের এদিক ওদিক হয় তাহলে তো তোরা জানিস আমার সাথে কি হয়। ওকে ঠিক আছে ভাই। এরপর আকাশ আর কোনো কথা না বলে চলে যায় একটা রিক্সা নিয়ে। তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে যায়। রুম থেকে আর বাইরে বের হবে না, কারণ সামনে তার ফাইনাল এক্সাম, তাই তাকে পরীক্ষায় টিকতে হবে। এদিকে হই হই পই পই করে ঘুরে বেড়াচ্ছে আইভি। গাড়িতে করে পৌঁছে দিয়ে যায় রাজ আইভিকে। তারপর আইভি বাড়ির ভিতর প্রবেশ করে। বাড়ির ভিতর প্রবেশ করতেই আইভির মা বলে ওঠে, কোথায় গিয়েছিলিস আইভি? তুই বাসায় ফিরতে এত দেরি হলো কেন? আইভি তার মায়ের কথায় বেশ রেগে যায়। আইভি ধপ করে ব্যাগটা সোফার ওপর ফেলে দিয়ে পায়ের ওপর পা তুলে সোফার ওপর বসে পড়ে আর চিৎকার দিয়ে বলে ওঠে, এই আকাশ, আকাশের বাচ্চা, আকাশ কোথায় গেলি রে তুই? আইভির এরকম ব্যবহারে খেপে যায় আইভির মা। আইভির মা এবার রাগী কণ্ঠে বলে ওঠে, আইভি, এটা কি হচ্ছে? ও তোর চেয়ে সিনিয়র, ভুলে যাস না। আর আমার ছেলের সাথে এভাবে কথা বললে কিন্তু আমি তোকে ছেড়ে কথা বলবো না। আইভি তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে এখানে আকাশ আকাশ বলে চিৎকার করছে। আকাশ নিজের রুমে মন দিয়ে পড়ছিল। হঠাৎ করে গলার আওয়াজ শুনতে পেয়ে নিচে নেমে আসে। নিচে আসতেই পরপর বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় আকাশের গালে আর রাগী কণ্ঠে বলে ওঠে, তুই একাই কোন সাহসী ভার্সিটি থেকে চলে এসেছিস আমাকে না নিয়ে? আইভির এরকম রাগ দেখে থতমত খেয়ে যায় আকাশ। আকাশ বুঝতে পারে না কি বলবে, কেননা প্রচুর রেগে আছে। তবুও আকাশ বলে ওঠে, আসলে আমি চলে এসেছিলাম কারণ আমার ভালো লাগছিল না। এরপর আকাশের হাতে কপালে শরীরে হাত দিয়ে দেখতে থাকে আইভি। আইভির এরকম আচরণে কোহিনূর বেগম সহ উপস্থিত থাকা আকাশ চমকে যায়, কেননা যে মেয়েটা কোনোদিন খেয়েছে কিনা কথাটা জিজ্ঞেস করেনি, আর সেই মেয়েটা কিনা আজকে আকাশের হাতে পায়ে কপালে হাত দিয়ে দেখছে শরীরে জ্বর এসেছে কিনা। এটা ভেবে শরীরের লোমগুলো খাড়া হয়ে উঠেছে তাদের উপস্থিত থাকার দুজনের। আকাশ কিছু বলার আগেই আইভি বলে ওঠে আবার, কি হয়েছে, তোর শরীর খারাপ কেন? মানে এমনি একটু খারাপ লাগছে। আচ্ছা শোন, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নে, বিকালে আমরা ঘুরতে বের হব।
আইভির মুখে এরকম কথা শুনে তো উপস্থিত থাকা আকাশ ও কোহিনূর বেগম সহ সবাই অবাক, কেননা এরকম কথা বলবে ভাবতে পারেনি তারা। আকাশ তো আইভির মুখে এরকম কথা শুনে মনে লাড্ডু ফুটতে থাকে। আইভি কথাগুলো বলে চলে যায় নিজের রুমে। তারপরে কাপড় চেঞ্জ করে শাওয়ারের নিচে সারা শরীর পানিতে ভিজিয়ে নিয়ে সুগন্ধি গোলাপি পানিতে গোসল করে বের হয় বাথরুম থেকে। তারপর খাওয়া দাওয়া করার জন্য নিচে আসে। আকাশ শুয়েছিল। আইভি চিৎকার চেঁচামেচি নিচে যায়। নিচে গিয়ে তো অবাক, কেননা আজকে আইভি তাদের সাথে খাচ্ছে। এটা দেখে যদি আকাশ আইভির বাবা মা অর্থাৎ আকাশের মামা মামির সাথে যদি বসে খেতে, তাহলে আইভি কখনোই খেত না। আর যদি আইভি খেত তাহলে আকাশকে কোনোদিনও তাদের সাথে খেতে দিত না। আর আজকে কিনা তার পাশের চেয়ারটা আকাশের জন্য খালি রেখেছে। এটা দেখে তো সবাই অবাক। একের পর এক ঝটকা দিতে থাকে আইভি, যে ছটকায় ছটকানি খেয়ে সবাই মনোমুগ্ধ। আকাশকে দেখে আইভি বলে ওঠে, আয় আমার পাশে বস। আকাশ আইভির মুখে এরকম কোকিল মাখা বসন্তের এই মধুর সুবাসিনী ও কণ্ঠে মধুর ডাক শুনে হতভম্ব হয়ে সিঁড়ির উপরেই দাঁড়িয়ে আছে। আইভি তাকে আবার ডাক দেয়। এবার হোক চেঁচিয়ে উঠে আকাশ। আকাশ আমতা আমতা করে মৃদু কণ্ঠে বলে ওঠে আবার, মানে হ্যাঁ হ্যাঁ। তারপর আকাশ গিয়ে বসে আইভির পাশে। আইভির বাবা মা অবাক, আকাশের মামা মামি তারাও অবাক আইভির এরকম কর্মকাণ্ডে। আকাশ তো একেবারে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। যে মেয়েটা উঠতে বসতে সবসময় কথা শোনাতো, ঝাড়ি দিয়ে গালি দিত, আর আজকে কিনা সেই মেয়েটা নিজের খাবার বেড়ে খাওয়াচ্ছে আকাশকে খুব যত্ন করে। দেখে মনে হচ্ছে তার কাছের কোনো এক মানুষকে সে খুব আপন যত্ন করে খাওয়াচ্ছে। কিন্তু কেউ তো আর জানে না যে কার মনে কি চলছে। আইভি মনে মনে ভাবতে থাকে। বন্ধুরা, গল্প ভালো হয়েছে বলে ভুলে যেও না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও বন্ধুরা। আইভি মনে মনে ভাবতে থাকে, এই যদি আকাশকে কয়েকদিন আদর যত্ন করে ভালোবাসে কথা বলে, তাহলে হয়তো আকাশ তাকে ভালোবাসে কথাটা বলবে, আর রাজের কথাটাই সত্যি প্রমাণ হবে বা নাও হতে পারে। এজন্য সে আকাশের সাথে ভালো ব্যবহার করতে থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে আকাশ হঠাৎ করে খাবার খেতে গিয়ে গলায় ভাত আটকে যায়। আইভি নিজের খাওয়া ছেড়ে উঠে গিয়ে আকাশের পিঠ চাপড়াতে থাকে, আর সামনে পানির গ্লাস এগিয়ে দিয়ে নিজেই খাইয়ে দেয়। এটা দেখে তো শকড করার মতো অবস্থা আকাশের মামা মামির। তারা দেখছে কি আর শুনছে কি আর ভাবছেটা কি নিজেরাই বুঝতে পারছে না। তারা কোনো ফর্মে আছে তারা নিজেরাই জানে না, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। তারা কোনো স্টেজে আছে নিজেরাই বুঝতে পারছে না। অনেকক্ষণ পরে আকাশের কাশি থামে। আইভি হালকা হেসে বলে ওঠে, কিরে, তোকে কি কেউ পেটাচ্ছে নাকি? এত তাড়াতাড়ি খাচ্ছিস? আকাশ কি বলবে কোনো কিছু বুঝতে পারে না, লজ্জায় মাথাটা নিচু করে রাখে। আইভি শুধু মুসকি মুসকি হাসে। আইভির এরকম হাসিতে কি আছে সে নিজেই জানতে না দেখতে দেখতে খাবার পরিবেশন শেষ হয়। আইভির কথা মতো আকাশ গাড়ি বের করে আইভি আর আকাশ বের হয় ঘুরতে। আজকে তারা সারা এলাকা ভ্রমণ করবে, এই উদ্দেশ্যে বেরিয়েছে। সারা শহরে ভ্রমণ করতে। এদিকে আমাদের মামা এবং মামি তো অবাক তাদের মেয়ের কর্মকাণ্ডে। আমি বলে ওঠে, আমার মেয়েটাকে আবারও কেউ ভূতে ধরলো নাকি, বা কেউ টুকটাক করলো নাকি? আরে কোহিনূর, আমিও তো সেটাই বুঝতে পারছি না। যে মেয়ে কিনা আমার নিজে ভাত বেড়ে খেত না, সেই মেয়ে কিনা আজকে আকাশকে ভাত বেড়ে খাওয়াচ্ছে, তাও আবার নিজের চরম শত্রুকে, যে কিনা তার শত্রু ছাড়া ফুফাতো ভাই মনে করে না। আমি ওকে হাড়ে হাড়ে চিনি। ওর মনে নতুন কোনো প্ল্যান এসেছে, যে কারণে আমার ছেলেটাকে ও হেনস্থ করবে। আকাশকে যেই করে হোক ওর থেকে দূরে রাখতে হবে, না হলে আকাশের সঙ্গে সামনে বড় বিপদ আসতে চলেছে। কিন্তু এটা করবো কীভাবে? এটা করতে গেলে তো আইভি আরও পাগলামও বেড়ে যাবে। যা হওয়ার সেটা পরে দেখা যাবে। সামনে ওদের পরীক্ষা, ওদের মতো ওদেরকে ছেড়ে দাও। চলো আমরা একটু ঘুরে আসি। অনেক চিন্তা ভাবনা করে মামা আর মামি চলে যায় নিজেদের রুমে একাকিত্ব কিছু সময় কাটাতে। আর এদিকে আইভি আকাশ ঘুরতে বেরিয়েছে। আইভি তো আজকে আকাশের খুব কাছে, খুব হাসাচ্ছে আকাশকে। আকাশের কাছাকাছি আসে এটা দেখে তো আকাশের ভয়ে তার শরীরের লোমগুলো খাড়া হয়ে গেছে।
কি বলবে কোনো কিছু বুঝতে পারে না। ভালোবাসার মানুষটা কাছে থাকা সত্ত্বেও তার শরীরে এক অন্যরকম শিহরণ কাজ করে, যেটা শুধু আতঙ্ক আর ভয়। কেননা আইভিকে আকাশ ভীষণ ভয় করে। ঘুরতে ঘুরতে তারা শহরের সান্ডাল পার্কে এসে পৌঁছায়। সেখানে এসেই গাড়ি থেকে নামে আইভি। তারপর আকাশকে জোর করে গাড়ি থেকে বের করে। তারপর আইভির কথা মতো আকাশকে বাদাম নিয়ে আসে 20 টাকার। বাদামগুলো নিয়ে এসে আইভির হাতে দেয়। ঘাসের উপরে বসে পড়ে। আকাশ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলে না। আকাশকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশের হাত ধরে নিজের সামনে টেনে বসায় আইভি। তারপর নিজে নিজে বাদাম পুড়ে আকাশে নিজের হাতে খাওয়ায়। আকাশ তো ভয়ে তার বুকের হার্টবিট দ্রুত পাম্প করতে থাকে। বুকের হার্টবিট দ্রুত চলতে থাকে আকাশের। এরকম অবস্থা দেখে এবার মুচকি হাসি দিয়ে বলে ওঠে, কি রে, তুই কি আমাকে ভয় পাচ্ছিস নাকি? আকাশ এত ভয় পেয়ে যায় যে কোনো কিছু বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। অবশেষে আইভি কোনো কথা না বলে আকাশকে বাদাম খাওয়াতে থাকে। তারপর আকাশের হাত ধরে পুরো পার্ক ঘুরতে থাকে। আকাশ ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়ে। আইভির উপরে ভালোবাসাটা আরো বেড়ে যায়। ভালোবাসায় ভালোবাসার রূপান্তর ঘটে। আকাশ অবশেষে বলে ওঠে, কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি তোমাকে? আরে তুই আমাকে কিছু বলবি, তার জন্য পারমিশন নিতে হয়? বোকা ছেলে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কবে থেকে এত কেয়ারিং আমার প্রতি? আকাশের মুখে এরকম কথা শুনে অন্যরকম এক দৃষ্টিতে তাকায়। তারপর কি যেন মনে করে এক মধুমাখা নয়ন ভরা দৃষ্টিতে তাকায় নয়নের দিকে। হালকা মুচকি হেসে উঠে আবার, কেন, তুই কি আমাকে কেয়ার করিস না যে আমি তোকে কেয়ার করতে পারবো না? তা অবশ্যই আপনি ঠিকই বলেছেন। তারপর তারা একে অপরের অনেকক্ষণ আড্ডা দেয়। আকাশ ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়ে। নিজের ভালোবাসার কথাটা বলবে বলবে বলে বলতে পারে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। অনেক শপিং করে এসেছে তারা তাদের পুরো বন্ধু বান্ধবীদের জন্য। তাদের জন্য দিনটি হই হুল্লোড়ের আনন্দের মধ্যে দিয়ে কেটে যায়। অন্যদিকে রাতে আইভি চুপি চুপি অনেক কথা বলে, অনেক আড্ডা দেয় রাজের সাথে, আর নাটক করতে থাকে আকাশের সাথে। এভাবে দেখতে দেখতে প্রায় 15 থেকে 20 দিন কেটে যায়। বন্ধু বান্ধবীরা সবার মধ্যে একে অপরের সম্পর্ক আরো ভালো হয়ে যায়। আকাশ সম্পর্কটা আরো গড়িয়ে চলে যায়। অনেক খুশি তাদের এরকম সম্পর্কে। তাদের কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু হবে। অনেক সুন্দর করে তাদের দিনকালগুলো কাটছে। আকাশ তো ভীষণ খুশি যে তার প্রিয় মানুষটা হাজার হলেও এখন তার উপর আর অত্যাচার করে না, তাকে নির্যাতন করে না, তাকে সম্মান দেয়, মর্যাদা দেয়। আজকে আইভি ভার্সিটিতে আসেনি। আকাশ একাই এসেছে। বন্ধু বান্ধবদের সাথে খোলামেলা মাঠে আড্ডা দিয়ে ক্যাম্পাসে বসে। তখনই ওখানে উপস্থিত থাকা রনি, রুলামিন, শালিনী, তোহা, তাদের অনেক বন্ধুরাই অনেক কথা বলে। কথার মাঝে শালিনী আর তোহা বলে ওঠে, কি রে আকাশ, অনেক দিন তো হলো, তুই তো আজকে ভালোবাসিস, তাহলে বলছিস না কেন? শোন, কালকে একটা ভালো দিন আছে আর তুই কালকে ভার্সিটিতে সবার সামনে তাকে প্রপোজ করবি। এখন তো সে তোকে অনেক পছন্দ করে। একে একে সবাই বলে কালকে যেন আকাশ প্রপোজ করে। আকাশের কি করবে, নাছর বান্ধার পাল্লায় পড়ে এবার অবশেষে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তোদের কথা মতো আমি তাই করব, কিন্তু আমার পাশে থাকিস তোরা। কালকে প্রপোজ করবে বলে যে যার মতো ভার্সিটিতে চলে যায়। পরের দিন সকালে আকাশ আর আইভি একসাথে আসে ভার্সিটিতে। ভার্সিটির ক্যাম্পাসে সকল ছাত্রছাত্রীরা একত্র হয়েছে। যে যেখানে আড্ডা দিয়েছে সেখানে শালিনী, তোহা, রোলামিন, রনি ইশারায় আকাশকে হিরোদের স্টাইলে হলিউডের নায়কের মতো সিনেমার ডায়লগের মতো পায়ে হাঁটুটা মাটিতে রেখে এক হাত বাড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে আইভির সামান্য মাথা নিচু করে বলে ওঠে, আইভি, আমি তোমায় ভালোবাসি, অনেক আগে থেকেই ভালোবাসি। বলবো বলবো বলে বলা হয়ে ওঠেনি, সাহস করে আজকে বলেই ফেলেছি। তুমি কি আমার চলার পথের সঙ্গী হবে? হবে কি আমার বৃদ্ধকালের সঙ্গী? তোমায় আমি ভালোবাসি। আই লাভ ইউ আইভি। এমন বাক্যে এক কথায় বলে ওঠে কবিতার শাড়ির মতো এরকম কর্মকাণ্ড। একদম হতবাক আইভি। আইভি একমাত্র দেরি না করে আকাশকে উঠিয়ে বেশ কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয় আকাশের গালে। আকাশ তো হাঁ করে তাকিয়ে চারদিকে ঘুরতে থাকে। এতগুলো চড় খাওয়ার পরে যেন তার পুরো পৃথিবীটা গোল গোল করে ঘুরতে থাকে। তারপর আইভি বলে ওঠে, জানুয়ারি বাচ্চা, তোর সাহস হয় কি করে? তুই আমাকে প্রপোজ করিস কোন মুখে? তোর থেকে তো রাস্তার কুত্তাগুলো চেহারা ভালো।
হঠাৎ করে আইভি এরকম বলাতে কলেজ ক্যাম্পাসের সকল ছাত্রছাত্রীরা একসাথে হু হু করে আকাশ লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। আকাশ বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। আকাশের চোখ দিয়ে নোনা পানি গুলোও পড়তে থাকে। আইভি আবার বলে ওঠে, তোর মতো ছেলে আমাকে প্রপোজ করেছে, তোর সাথে 2 দিন ভালো ব্যবহার করেছি বলে তুই আজকে এত বড় সাহস পেয়েছিস, তাই না? রাজ তোর ব্যাপারে ঠিকই বলেছিল। পাশে দাঁড়িয়ে তাদের দুজনের বন্ধু বান্ধবীগুলো দেখছিল। আকাশের কষ্টটা দেখে এখন ওদের নিজেদেরই খারাপ লাগছে, কেননা তারাই বলেছিল প্রপোজ করতে। আইভি বলে ওঠে, তুই যাবি নাকি তোকে জুতা পিটা মারবো? এই বলে আইভি যখনই মারতে যাবে তখনই বন্ধু বান্ধবীগুলো অর্থাৎ রোহানা, রোলামিন, রনি তারা আকাশকে নিয়ে একটা নিরস্তব্ধ নির্জন জায়গায় নিয়ে আসে। আকাশ কোনো কথা বলে না। রনি বলে ওঠে, আকাশ সরি রে ভাই, আমাদের জন্য এত সব হলো, আমাদের একটা ভুলের জন্য তোকে পুরো কলেজের সামনে অপমানিত হতে হলো, আমাদের মাফ করে দিস। আকাশ কোনো কথা বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থেকে আকাশের ওই শুকতারার দিকে তাকিয়ে আছে। কলেজে অনেক আগেই ছুটি হয়েছে, সেই যে এসেছে। সন্ধ্যা 7টা বেজে গেছে। আকাশ এবার নিজের নীরবতা ভেঙে বলে ওঠে, দেখ, তোদের ছিল না, আমারও দোস্ত ছিল না, ছিল আমার এই ফাটা কপালের। বাদ দে, চল, অনেক হয়েছে। মামা মামি আমার জন্য অপেক্ষা করবে, জানি না এরপর থেকে আরও কপালে কি আছে। এরপর তারা আর কোনো কথা না বলে সেই জায়গা থেকে চলে আসে। আকাশটা বাড়িতে অনেক আগে এসেছে, অনেক জায়গায় ভাঙচুর করেছে, বাড়ির কেউ কোনো কিছু জানে না। আকাশ বাড়ির ভিতর প্রবেশ করে দেখতে পায় বাড়ির অবস্থা গরম। চুপ সব নিজের রুমে চলে যায়। মামা মামি খাবার খেতে ডাকছে। খাবার খেয়ে নিজের রুমে চলে আসে আইভি। কখন বাসায় এসেছে কিন্তু ঘর থেকে বের হয়নি, মনে মনে ভাবতে থাকে। এর মধ্যে আইভিকে রাজ কল দিয়ে বলে ওঠে, কি আইভি, আমি যা বলেছিলাম সেটা সত্যি সত্যি হলো তো? তুমি আমার কথা বিশ্বাসই করছিলে না, এবার আমি যা বলেছিলাম সেটাই হলো তো? শোনো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে। আমি ভাবতে পারিনি ওর সাহস হয় কি করে। দেখো, যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে ভাবলে চলবে না, বরং নতুন করে কোনো কিছু ভাবতে হবে, না হলে সে তোমাকে আমার কাছে কোনোদিনও আসতে দেবে না। সর্বপ্রথম ওকে তোমাদের বাড়ি থেকে বের করে দিতে হবে, পুরো এলাকার সামনে ওকে খারাপ বানাতে হবে, তবেই আমরা একে অপরকে আরও কাছে থেকে পেতে পারি, না হলে কোনোদিনও পারবো না। কিন্তু সেটা কি করে? শোনো, তুমি এমনভাবে অভিনয় করো যাতে লোক ওকে অবিশ্বাস করে, ভুল বোঝে। তুমি একটা নতুন নাটক তৈরি করো যে ও তোমাকে ধর্ষণ করেছে, রেপ করেছে, এরকম একটা নাটক সাজাও, আর ওকে বাইরে থেকে বের করে দাও, বাহিরে বের করে দাও, সমাজের সামনে খারাপ করো, বন্ধু বান্ধবীদের সামনে ওকে অপমান করো। কিন্তু এটা করা কি ঠিক হবে? এতে তো ওর জীবন নষ্ট হয়ে যাবে। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে এটা তুমি অবশ্যই করবে। শোনো, যা করবে ভেবে চিন্তে করবে, কারণ আমি তোমাকে হারাতে চাই না। তারা আর কোনো কথা বলে না, ফোন কেটে দেয়। ভাবতে থাকে কি করে কি করবে। এদিকে রাজ আজকে এই আনন্দে পার্টি দিচ্ছে তার বন্ধুদের সাথে, কারণ তার কথা মতো সব হচ্ছে। এদিকে আকাশ খাওয়া দাওয়া করে মন খারাপ করে বিছানায় শুয়ে আছে। না, বর্তমান সময়টা ওর ভালো যাচ্ছে না, ভীষণভাবে ও আপসেট হয়ে পড়েছে। ভাবতে পারেনি এভাবে আইভি তাকে পুরো কলেজের সামনে হাজার হাজার ছেলে মেয়ের সামনে অপমান করবে। এই অপমানটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এদিকে সারা রাত ভেবে আইভি একটা সিদ্ধান্ত নেয়, তাকে বাড়ি থেকে বের করে দেবে কিছুদিনের মধ্যেই। তবে এখন বের করাটা সম্ভব না, কেননা সামনে কয়েকদিন তাদের পরীক্ষা শুরু হবে। পরীক্ষার পরেই তাকে বাড়ি থেকে যে করে হোক বের করবে সিদ্ধান্ত নিয়েছে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আইভির সাথে আকাশের আর তেমন দেখা হয় না বা কথাও হয় না। আইভি আকাশকে আর অপমান করে না, আকাশও তেমন আর কথা বলে না। কাল থেকে তাদের এক্সাম শুরু হবে। সামগ্রী, শক্তি ও মেধা দিয়ে আকাশ, আইভি এবং তাদের বন্ধু বান্ধবীরা একসাথে উঠে পড়ে লেগেছে, পড়ালেখায় মন দিয়েছে। প্রতিবারে আকাশ বিজয় হয়, এবার জানি না তাদের ভাগ্যে কি আছে। কলেজের টপার এবং ভার্সিটির টপার হচ্ছে আকাশ। ভার্সিটিতে আজকে সবাই একসাথে বের হয়েছে, পরীক্ষার হলে বসে আছে সবাই। আজকে তাদের শেষ পরীক্ষা ও এটাই তাদের এই ভার্সিটিতে শেষ দেখা। তারপর কে কোথায় ভর্তি হবে, কে কোথায় চাকরি নেবে সেটা ভাগ্যই বলে দেবে।
সবাই বেরিয়েছে পরীক্ষার হল থেকে। একে অপরে সবাই সবার সাথে কৌশল বিনিময় করছে। কিছুদিন পরে রেজাল্ট দেওয়া হবে। আজ থেকে চিরদিনের মতো এই ভার্সিটি তারা ছেড়ে চলে যাচ্ছে নতুন কোনো গন্তব্যে। সব বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছে, কৌশল বিনিময় করছে। ওইদিকে রাজ আর আইভি দেখা করতে গিয়েছে নতুন করে কিভাবে বাড়ি থেকে বের করবে আকাশকে, এই নিয়ে পরিকল্পনা করছে। তারা দুজনে পাতা ফাঁদে পা দিয়েছে আইভি। আইভি সরল সাদা একটি মেয়ে, কিন্তু রাজের মতো একটা খারাপ ছেলের পাল্লায় পড়ে সেও হয়ে গেছে খারাপ। কথায় আছে না, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে নরকবাস। আইভির অবস্থা হয়েছে ঠিক সেই রকমই। চারদিক দিয়ে বন্ধু বান্ধবীদের তাদের কোলাহল, সবাই যে যার মতো চলে যেতে নিয়েছে। তখনই শালিনী বলে ওঠে, আজ থেকে তো আমাদের একে অপরের সকলের দেখা এখানেই শেষ। এখন শুধু ফোনে যোগাযোগ করতে পারবো বা ফোন করে আসতে বলবো, একসাথে দেখা করতে পারবো। তোরা সবাই ভালো থাকবি, আর হ্যাঁ, আমাদের কিন্তু ভুলে যাবি না। তোকে কি আর ভুলতে পারি? তোকে তো আমি আমার জীবন সঙ্গী বানাতে চলেছি। বাহ, চুপি চুপি প্রেম, চুপি চুপি ভালোবাসা, আর এখন প্রকাশে বিয়ে। সবাই যে যার মতো কথা বলছে। আকাশ চুপ করে আছে। আকাশ কোনো কথা বলে না। আকাশের চুপ থাকতে দেখে এবার শালিনী বলে ওঠে, দেখ আকাশ, যেটা হওয়া সেটা হয়ে গেছে। তুই নতুন করে বাঁচার প্রস্তুতি নে। তোর গোটা জীবনটা পড়ে আছে সামনে, একজনের পেছনে পড়ে কেন আছিস? এবার মুখ খোলে আকাশ। ও হ্যাঁ, আপনাদের বলতে ভুলে গেছি, রনি আর তোহা একে অপরকে ভালোবাসে। আর তারা তাদের পারিবারিকে জানিয়ে পরিবার থেকেও তাদের মেনে নিয়েছে। সো কিছুদিন পরে তোহার সাথে রনির বিয়ে। রনির বাবার বিজনেস আছে, রনি সেখানেই এখন থেকে তার বাবার বিজনেস দেখাশোনা করবে। আকাশ এবার বলে ওঠে, আমি কি এতই বোকা? যার কাছে আমার মূল্য নেই আমি তাকে নিয়ে ভাববো? কবে ছেড়ে দিয়েছি তাকে নিয়ে ভাবা? ভাবছি আমার ভবিষ্যৎকে নিয়ে, যে আমার সামনের দিনগুলো কি হতে চলেছে। বন্ধু, এত ভাবা দরকার নেই তোর। তোর তো সব সময় ভালো রেজাল্টই হয়। তুই কোনো না কোনোভাবে কোনো এক জায়গায় সেটেল হয়ে যাবি, সমস্যা নেই। তোর কথা যেন সত্যি হয় বন্ধু। চলি রে, আজকে অনেক দেরি হয়ে গেল। প্রয়োজনে আমাকে ফোন করিস। আর রনি, অবশ্যই তোর বিয়ে দাওয়াতটা আমাকে খাওয়াবি। তারপর একসাথে সবাই হো হো করে হেসে ওঠে। তাই অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর যে যার মতো বিদায় নিয়ে চলে যায়, এই ভার্সিটির মায়া ত্যাগ করে। দেখা হবে না আর এই ভার্সিটিতে। বাড়িতে আসতেই দেখতে পায় তার মামা বাড়িতে বসে আছে। সবাই বসে টিভি দেখছেন। আকাশকে বাড়ির ভেতর প্রবেশ করতে দেখে মামা বলে ওঠে, আকাশ, এদিকে আসো বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি মামা, বলেন। বাবা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। আমি আশা করি তুমি প্রতিবারের মতোই এবারও ফার্স্ট হবে। আশা করি তুমি পরীক্ষাগুলো আল্লাহর রহমতে ভালো করে দিয়েছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবগুলো আনসার করেছি। শোনো বাবা, কাল থেকে তুমি আমার কোম্পানি দেখাশোনা করবে। আমি কয়েকদিনের জন্য একটু রেস্ট নিতে যাচ্ছি, তাই কাল থেকে তোমাকে অফিসে জয়েন করতে হবে এমডি হিসাবে। লেখাপড়া তো প্রায় শেষের দিকে, এরপরও পড়তে চাও তাহলে তুমি পড়াশোনার পাশাপাশি অফিসটাকেও সামলাবে। ঠিক আছে মামা, আপনি যা ভালো মনে করেন। তারপর আকাশ চলে যায় নিজের রুমে। এদিকে আইভি এই রাজের সাথে ফুটটানি বাড়াচ্ছে। আকাশের মন খারাপ দেখে আইভির মা বলে ওঠে, তুমি ছেলেটাকে এখনই কাজে ঢুকিয়ে দিলে? ওর তো মনটা আজকে খারাপ, কয়েকদিন ঘুরে বেড়াতে বন্ধুদের সাথে, তাহলে ওর ভালো লাগতো। না, এটা হয় না। কোহিনূর, তুমি কি জানো আমাদের যা কিছু আছে সব কিছুই তার বাবার আপার আমানত সম্পদ। আমি এতদিন দেখভাল করছি। তার ছেলে আমাদের যোগ্য, তাই ছেলেকে সব কিছু শিখিয়ে বুঝিয়ে তার হাতে তুলে দিতে হবে। কারণ আমার বয়স তো প্রায় শেষের দিকে, কোন দিন কি হয়ে যায়। তুমি সত্যি বলছো। আকাশের মতো একটা ছেলে পেয়ে আমার অনেক খুশি। আজকে যদি ভাই আর ভাবি বেঁচে থাকতো তাহলে তারা অনেক খুশি হতো। এভাবে তারা অনেক কথা বলে। গল্পে আরও অনেক রহস্য লুকিয়ে আছে। আপনারাও গল্পের সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন গল্পটা কেমন হয়েছে। আমি নিজেও জানি না, তবে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি ভালো লাগার জন্য। গল্প লেখাটা সহজ, কিন্তু গল্প প্রেজেন্টেশন করাটা অনেক কঠিন। যারা গল্প লিখতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো।
এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হতে চলেছে। তখনই বাড়ির ভেতর প্রবেশ করে আইভি পরিকল্পনা করে নিয়েছে যে আজকে আকাশকে এই বাড়ি থেকে চিরদিনের জন্য বের করবে, সেটা যে কোনো মূল্যেই হোক না কেন। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে প্রায় রাত 8টা বাজে। আকাশ নিজের রুমে বসে আছে, ফোনে গেমস খেলছে, সাথে গ্রুপ করে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। আইভি রাজের সাথে পরিকল্পনা করছে কিভাবে তাকে বের করবে। অবশ্যই সেই পরিকল্পনা মোতাবেক কাজে লেগে যায়। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। সবাই একসাথে খাবার খেয়ে যে যার মতো রুমে চলে যায়। রাত 11টা বেজেছে। পুরো বাড়িটা অন্ধকারে ছেয়ে গেছে, কিন্তু চারদিকে বাতি জ্বলছে। তখনই আকাশের ঘরের সামনে এসে বলে ওঠে, আকাশ, এই আকাশ, রুমে আছিস? একটু বাইরে আয় তো। আকাশ আইভির থেকে দরজা খুলে দেয়। বাইরে এসে দেখতে পায় আইভি দাঁড়িয়ে আছে। আইভি বলে ওঠে, চল তোর রুমের ভিতরে, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, যা না বললেই নয়। আকাশ কোনো কথা না বলে আবার বিছানার ওপর চলে যায়। এদিকে রুমের ভেতর প্রবেশ করে দরজাটা হালকা করে লাগিয়ে দেয়, শব্দ না করেই। তারপর আকাশের সামনে গিয়ে নিজের পরনে থাকা জামাটা ছিঁড়ে ফেলে, বিভিন্ন স্থানে চুলগুলো উস্কো খুস্কো করে ফেলে, অগোছালো করে ফেলে নিজের শরীরের। ঠোঁটে থাকা লিপস্টিকটা ঘোলাটে করে দেয়। আইভি নিজের শরীরে বেহাল অবস্থা করে দিয়ে আকাশের পরনে থাকা টি শার্ট ছিঁড়ে ফেলে। তারপর আকাশকে জড়িয়ে ধরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। তাই অনেকক্ষণ ধরে চিৎকার করছে। আকাশ নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। হঠাৎ করে এত চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় মামা আর মামির। দ্রুত আওয়াজ অনুসরণ করে আকাশের ঘরের দরজার সামনে এসে দরজা ধাক্কাতে থাকে। ভেতর থেকে বলে ওঠে, বাবা, মা, আমাকে বাঁচাও, এই জানোয়ারটা আমাকে মেরে ফেললো, খেয়ে ফেললো, আমাকে বাঁচাও তোমরা। আইভি আকাশের মুখ চেপে ধরেছে যাতে সে চিৎকার করতে না পারে। এরকম আওয়াজ শুনে তার মামা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। যা দেখতে পায় তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে আইভির সাথে খারাপ কিছু করতে চেয়েছে আকাশ। আকাশকে ধাক্কা দিয়ে নিজের মায়ের কাছে আসে। আকাশ কোনো কিছু বলে ওঠার আগেই দরজার পাশে একটা লাঠি নিয়ে সজোরে বাড়ি মারে আকাশের পায়ে, আর বলে ওঠে, মামা। জানোয়ার, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের সাথে এসব? এ বলে আর কোনো কথা না বলে মারতে থাকে আকাশকে। আকাশ শুধু মামা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি বলে চিৎকার করতে থাকে। মামা মারতে মারতে প্রায় পাগুলো ফাটিয়ে ফেলেছে। অবশেষে মামি গিয়ে আটকায়। মামি বলে ওঠে, দেখো, ও তো আমাদের ছেলে, যা হয়েছে সেটা ভুলে যাও। এই ব্যাপারটা আমরা কালকে দেখব। আগে আইভির মুখে শুনি কি হয়েছে। আইভি, কি হয়েছে বলতো? আসলে মা, ও আমাকে বলে ভালোবাসে। সেদিন আমি ওকে এই কথা বলে থাপ্পড় মেরেছিলাম। আমিও খুব ভালোবাসি, এই কথাটাই ওকে বলতে এসেছি আর ওর কাছে ক্ষমা চাইতে এসেছি, কিন্তু ও হঠাৎ করে দরজা লাগিয়ে দিয়ে। এই বলে অভিনয় করে কাঁদতে থাকে মামা। আরো মারতে গেলে মামি আটকায়। তারপর সবকিছু কাল সকালে বিচার করা হবে বলে চলে যায় যে যার মতো নিজেদের রুমে। সকালবেলায় আকাশের প্রচন্ড শরীরে ব্যথা, প্রায় জ্বর এসেছে। ব্যথায় কোনো কিছু বলতে পারে না। পুরো বাড়িতে আকাশের বন্ধু বান্ধবীরা এসেছে, সাথে একজন কাজী সাহেব এসেছে। আকাশকে রনি আর রুহুল আমিন নিয়ে যায় কাজী সাহেবের সামনে। তখনই বলে ওঠে শালিনী, রনি, তুহা, সিফা, সাদিয়া, আফা, ফারহান। ছি আকাশ, ছি, তোকে আমরা ভালো ভেবেছিলাম, আর তুই কি না আমি ভাবতেই পারছি না। সত্যি আকাশ, আমরা কেউ ভাবতে পারছি না যে তোর মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে আমরা এত দিন বন্ধুত্ব রেখেছিলাম। তার চেয়ে তো রাজ ভালো। তোরা চুপ করবি? কি হচ্ছে এসব? যা হওয়ার সেটা হয়ে গেছে। সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু কর। হয়তো রাগে বসে ও এসব করে ফেলেছে। আকাশ লজ্জায় কোনো কিছু বলতে পারে না। সারা শরীরে জ্বর আর ব্যথার কারণে কোনো কিছুই বলতে পারে না। তখনই মামা বলে ওঠে, কাজী সাহেব, আপনি বিয়ে পড়ান। আজকে ওদের দুজনের বিয়ে হবে, এখনই, এই মুহূর্তে। আইভি ভাবতে পারেনি যে বিয়ে হবে। বাবার কথা শুনে চমকে ওঠে আইভি। ভেবেছিল আকাশকে পুলিশের হাতে ধরিয়ে দেবে বা এই বাড়ি থেকে চিরদিনের জন্য বের করে দেবে, কিন্তু তার সাথে যে বিয়ে দেবে এটা সে ভাবতে পারেনি। খেলার গুটি পুরো উল্টে গেছে। যেটা করতে গিয়েছিল সেটা হয়নি। কাজী সাহেব বিয়ে পড়ায়, বিয়ে পড়িয়ে কাজী চলে যায়।
রনি আর রুহুল আমিন, শালিনী আর তোহা তেমন ভালো করে কথা বলে না আকাশের সাথে। বিদায় নিয়ে চলে যায় আইভির কাছ থেকে। রুমের মধ্যে এখন শুধু আইভি আর আকাশ। তখনই আইভি বলে ওঠে, তোর সাহস হয় কি করে? আমাকে বিয়ে করার এত কিছুর পরও তুই বাড়ি থেকে কেন যাচ্ছিস না? আকাশ এবার নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে না পেরে পরপর বেশ কয়েকটা থাপ্পড় দেয়। তারপর নিজেকে কন্ট্রোল করতে না পেরে খাটের উপর ফেলে দিয়ে পরনের শাড়িটা একটারে খুলে ফেলে, ঝাঁপিয়ে পড়ে আইভির উপরে। তারপরে বাসর রাতে নিজের বউকে ধর্ষণ করে, বৈধভাবে ধর্ষণ করে। আইভি নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। এক পর্যায়ে আকাশ ছেড়ে দেয় আর কাঁদতে কাঁদতে বলে ওঠে, কেন আইভি, কেন তুমি আমার সাথে এটা করলে? আমাকে কেন পুরো পৃথিবীর মানুষের সামনে ধর্ষক বানিয়ে দিলে? আকাশ এই বলে কাঁদতে থাকে আর অমানবিক অত্যাচার করতে থাকে পশুর মতো আইভির উপরে। শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। আইভি ব্যথায় কোনো কিছু বলতে পারে না, অনেক অত্যাচার করতে থাকে। সারা রাত অত্যাচার করার পরে ঘুমিয়ে যায় তার উপরেই। সকালে ঘুম থেকে উঠে আইভি নিজের শরীরের এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে বলে ওঠে, জানোয়ার, অমানুষ, কাল রাতে আমায় একা পেয়ে আমাকে সারা রাত পশুদের মতো খুবলে খুবলে লিখেছিস। তোকে আমি আমার স্বামী বলে কোনোদিন স্বীকার করব না। রাজ ঠিকই বলে, তুই আমাকে না বরং আমার দেহটাকে ভালোবাসিস, তাই তো আমার উপরে অত্যাচার করলি। তুই যদি সত্যি সুপুরুষ হতি তাহলে এটা কখনোই করতিস না। কাপুরুষ বলে তুই এটা করেছিস। তুই যদি সুপুরুষ হোস তাহলে আর আমার চোখের সামনে কোনো দিনও আসবি না। আকাশ কোনো কথা বলে না। ওর কথাগুলো যেন জানি না ওর কলিজায় এসে আঘাত করে। তারপর ফ্রেশ হয়ে নিচে আসে। আজকে আকাশকে রেখে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে। আকাশ যে এখনো খায়নি সেদিকে কোনো খেয়ালই নেই। বাড়ির মধ্যেই সবার করুণার পাত্র হয়ে গেছে এই আকাশ। আকাশ মনে মনে ভাবতে থাকে, কাল পর্যন্ত ছিলাম কোথায় আর আজকে এসে পৌঁছালাম কোথায়? একে বুঝি বলে ভাগ্যের খেলা? আকাশ খেতে বসে কেউ তাকে খাবার বেড়ে দেয় না। অন্যদিন তার মামা মামি তাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যেত। আজকে তার দিকে কোনো নজরই নেই। সবার ঘৃণা দৃষ্টিতে তার দিকে তাকায়। আর কোনো কিছু না খেয়ে বেরিয়ে পড়ে বাইরের উদ্দেশ্যে। ঘটনাটা ছড়িয়ে পড়ে সারা এলাকাতে। এলাকার যেখানেই যায় সেখানেই মানুষ তার ব্যাপারে কথা বলতে থাকে, যেগুলো তার একদমই সহ্য হয় না। যেখানেই যায় সেখানেই মানুষ তাকে নানা রকমভাবে অপদস্থ অপমান করে খারাপ খারাপ কথা বলে, যার জন্য সে একটু কোথাও বসে থাকতে পারে না। ঘরের মানুষের অবহেলা, বাইরের মানুষের অপমান লাঞ্ছনা, বংশনা যে সে আর সহ্য করতে পারছে না। অবশেষে ভেবেই নেয় এই শহর ছেড়ে পালিয়ে যাবে অন্য কোথাও লোকালয়ে, যেখানে সে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারবে, স্বাধীনভাবে বেঁচে থাকবে। সেই মানুষই তো স্বাধীন, যে মানুষের ভেতরে চিন্তার স্বাধীনতা, মুক্তির স্বাধীনতা ও আত্মপ্রকাশের স্বাধীনতা রয়েছে। সে ব্যক্তি তো প্রকৃত স্বাধীন ব্যক্তি। তাই সে ভেবে নিয়েছে এই শহর আজ এই কালো অন্ধকারের মাঝরাতের মধ্যে সে শহর ছেড়ে পালিয়ে যাবে, আসবে না আর এই শহরে। পরিকল্পনা অনুযায়ী চলে যায় বাড়ির ভেতরে। চারদিকে অন্ধকার ছেড়ে আসতে শুরু করেছে। দেখতে দেখতে রাত 8টা বেজে গেছে। সকাল থেকে না খেয়ে আছে, পেটে প্রচণ্ড খিদা তার। একটা ডায়েরি লিখে, ডায়েরিটাতে অনেক কিছুই লেখা আছে। তারপর ডায়েরিটা আলমারির ভেতর রেখে বেরিয়ে পড়ে তারা অজানা গন্তব্যের উদ্দেশ্যে। মোবাইল থেকে পুরনো সিম ভেঙে ফেলে দেয়। ট্রেনের সিটে বসে আছে ছেলেটি তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য। ভোর 5টা বাজে। ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন চলছে তার আপন গতিতে। আকাশ ঘুমিয়ে গেছে। কখন যে তার গন্তব্যে এসে পৌঁছেছে সে নিজেই বোঝেনি। টিকিট মাস্টারের কথায় তার ঘুম ভাঙে। আকাশ টিকিট মাস্টারের কাছে জানতে চাইলে টিকিট মাস্টার বলে এটি সিলেট শহর, বাংলাদেশের দ্বিতীয়তম রাজধানী। তারপর ট্রেন থেকে নেমে পড়ে। পকেটে তেমন কোনো টাকা নেই, নিজের রোজগারের কিছু টাকা আছে। সে টাকা দিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে ঢুকে সেখানে কিছু খেয়ে বেরিয়ে পড়ে তার অজানা গন্তব্যের উদ্দেশ্যে। সারাদিন অনেক ঘোরাঘুরি করেও কোনো কাজ জোটে না তার কপালে। তারপর রাতে একটা হোটেলের পাশেই বসে থাকে। দেখতে দেখতে রাত 10টা বেজে যায়। চারদিকের পরিবেশটা সন্ধ্যা হতে শুরু করে। মানুষের সমাগম কমতে শুরু করেছে। তখনই হোটেল বন্ধ করে দিয়ে হোটেলের মালিক বের হয় হোটেলের ভেতর থেকে, আর দেখতে পায় তার হোটেলের পাশে একটি ছেলে বসে আছে। চিন্তিত অবস্থায় ছেলেটিকে থাকতে দেখে হোটেলের মালিক বলে ওঠে, কে বাবা তুমি? তুমি এখানে কি করছো এত রাতে? তুমি কি কোথাও যাবে?
বৃদ্ধ লোকটির কথায় কোনো কিছু বলতে পারে না আকাশ। বৃদ্ধ লোকটিকে দেখে উঠে দাঁড়ায়, তারপর আকাশ কি যেন ভেবে বলে ওঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো বাবা, তুমি কি? চাচা, আমার নাম আকাশ। আমি অমুক শহর থেকে এসেছি, কিন্তু আমার থাকার কোনো এই মুহূর্তে জায়গা নেই। এখানে আশেপাশে কি কোনো ঘর ভাড়া পাওয়া যাবে? বাবা, এত রাতে তো তুমি কোথাও বাসা ভাড়া পাবা না। তোমার যদি সমস্যা না হতে থাকে তাহলে তুমি আমার সাথে যেতে পারো। আমার বাড়িতে আমার রুমটাই না হয় ভাড়া নিও, ওখানে আরও অনেক ভাড়া থাকে। তোমার যা হও দিও। আর হ্যাঁ বাবা, তুমি কি করো? ঠিক আছে চাচা, চলুন তাহলে আপনার বাড়িতেই না হয় আমরা যাই। আমি তেমন কিছু করি না, এবারে এমবিএ পরীক্ষা দিয়েছি, রেজাল্টের অপেক্ষায় আছি। মাশাল্লাহ, তাহলে চলো বাবা। তুমি তো তেমন কিছু করো না, তুমি চাইলে কাল থেকেই আমার হোটেল দেখাশোনা করতে পারো, খাওয়া দাওয়া হোটেলই করতে পারবে। আর মাস শেষে তোমাকে না হয় কিছু বেতন দিয়ে দিব। যতদিন না তুমি রেজাল্ট পাচ্ছ আর চাকরি খুঁজে পাচ্ছ, ততদিন তুমি আমার হোটেলে কাজ করতে পারো। ধন্যবাদ চাচা, আমাকে এই বিপদের দিনে সাহায্য করার জন্য। আজকাল তো এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। আরে বাবা, কি যে বলো না, চলো, এটাই আমার বাসা। তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করে দুজন। বাড়ির ভিতরে প্রবেশ করে পরিচয় করিয়ে দেয় তার স্ত্রী জুলেখা বেগমের সাথে এবং তার মেয়ে মিমের সাথে। মিম এবারে আইএ পরীক্ষা দিয়েছে, সেও রেজাল্টের অপেক্ষায় আছে। বেশ বিশাল বড় বাড়ি, অনেক ভাড়াটিয়া আছে। আকাশকে আর নিজের রুমটা দেখিয়ে দেয়, তারপর আকাশের জন্য খাবার পাঠিয়ে দেয়। আকাশের রুমে আছে একটা খাট, একটা আলমারি, একটা পড়ার টেবিল আর একটা সোফা সেট। আকাশ রুমে বসে ভাবতে থাকে, তখনই রুমের বাইরে থেকে বলে ওঠে, এই নিন, আপনার খাবার পাঠিয়েছে আব্বু, খেয়ে নিন। আকাশ মিমের গলা শুনতে পেয়ে খাট থেকে নেমে খাবারগুলো নিয়ে রুমের ভেতর যায়। মিম কোনো কথা না বলে চলে যায়। এদিকে আইভি সকালে বেরিয়ে গেছে। আকাশ যে এখনো ঘর থেকে বের হয়নি, কেউ দেখতে যায়নি। যে ঘরে আছে কিনা সেটাও কেউ জানে না। দিনটা এভাবে কেটে যায়। আকাশ হোটেলে তার চাচার সাথে কাজ করতেছিল, তখনই তার মালিক বলে ওঠে, বাবা আকাশ, আমার মেয়ের কলেজে এখনই কিছু টাকা জমা দিতে হবে, ওর নাকি খুব প্রয়োজন। তুমি এই টাকাগুলো একটু নিয়ে যাবা আর ওকে নিয়ে বাড়িতে চলে যেতে, আর এখানে আসতে হবে না আজকে। ওকে ঠিক আছে চাচা, আমি যাচ্ছি। তারপর রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে তার কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়ে টাকাগুলো জমা দিয়ে মিমকে নিয়ে বেরিয়ে পড়ে রিক্সা করে। তখন মিম বলে ওঠে, এ কি, আপনি এদিকে চেপে বসুন, পড়ে যাবেন তো রিক্সা থেকে। আপনার সাথে তো আমি পরিচয় হলাম না। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন আর কি বা করেন? আরে দাঁড়ান দাঁড়ান, একসাথে এতগুলো প্রশ্ন। ওকে, ঠিক আছে, আগে এদিকে চেপে বসুন আর এক এক করে আমার প্রশ্নের উত্তর দিন। আমি আকাশ, পৃথিবীতে আমি একাই। আমি বেকার, এমবিএ কমপ্লিট করেছি, রেজাল্টের অপেক্ষায় আছি। আলহামদুলিল্লাহ, আপনার তো দেখছি লেখাপড়া কমপ্লিট, নিশ্চয়ই রেজাল্ট পেয়ে চাকরি করবেন। তাছাড়া আমার বিষয় নিশ্চয়ই বাবা আপনাকে বলেছে। জি, ভাগ্যে চাকরি থাকলে অবশ্যই করব, দেখি রেজাল্টের কি হয়। ভালো মানুষদের সাথে সব সময় ভালোই হয়, খারাপের সাথে খারাপ। নিশ্চয়ই আপনার সাথে অবশ্যই আল্লাহ তাআলা ভালো কিছু আপনার সামনে রেখেছেন। দুজনে এভাবে কথা বলতে বলতে চলে আসে তাদের বাড়িতে। দেখতে দেখতে দিনটি কেটে যায়। এখন আকাশ আর মিম অনেক ভালো বন্ধু হয়ে গেছে। আকাশকে দুদিন ধরে কেউ দেখছে না, কেউ খবর নিচ্ছে না। তাই আজকে আর মামি গিয়ে তার রুমে উকি মারে, দেখে পুরো রুমটা ফাঁকা, কেউ নেই রুমের মধ্যে। ওর মামি মনে করেছে বাইরে হয়তো কোথাও বন্ধুদের সাথে ঘুরতে গেছে, কাউকে কোনো কিছু না জানিয়ে। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। রাজ আইভি এদিক ওদিক অনেক ঘুরে বেড়ায়। ক্লাবে মদের আড্ডাখানায় পুরোপুরি নেশায় আসক্ত করে দেয় রাজ। এদিকে এক সপ্তাহ হয়ে যাচ্ছে, আকাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মামা মামি বন্ধু বান্ধবদের অনেক জিজ্ঞাসা করলেও কোনো কিছু তারা বলতে পারে না। দেখতে দেখতে পুরো একটি মাস কেটে যায়। আকাশ এই এলাকায় অনেক মানুষের কাছেই প্রিয় হয়ে উঠেছে। আর আইভি রাজের সাথে নোংরামো করে বেড়ায়। অনেক রাত করে বাড়িতে ফিরে, মদ খেয়ে বাড়িতে ফিরে। আজকে তাদের রেজাল্ট দিয়েছে,
সবাই অনেক ভালো রেজাল্ট করেছে। আকাশ তার রেজাল্টটা নেওয়ার জন্য কম্পিউটারের দোকানে বসে আছে। ভালো রেজাল্ট করেছে, সবাই ভালো রেজাল্ট করেছে। আকাশ নিজেদের রেজাল্টটা দেখে তো কান্নায় ভেঙে পড়েছে, কেননা সে তাদের ভার্সিটির এবারও টপার হয়েছে প্রতিবারের মতো। এবারও সে নাম্বার 1 ইজ স্কলারশিপ পেয়েছে। রেজাল্টের শীর্ষ মাথায় আকাশের রোল নাম্বার অবস্থান করছে। এদিকে আকাশের ভালো রেজাল্ট দেখে তার মামা মামি বন্ধু বান্ধবীরা সবাই খুশি। সবাই আকাশকে এখন মিস করতে শুরু করেছে। আকাশের অভাবটা তারা বুঝতে পারছে। আকাশের সাথে তারা যে অনেক খারাপ ব্যবহার করেছে, তাকে যে অবহেলা করেছে, তারা সেটা বুঝতে পারছে। এদিকে আইভি সারাদিন কোথায় ঘুরে বেড়ায় সেদিকে কোনো খেয়ালই নেই। আকাশের চিন্তায় তার মামা মামির অনেক শরীর খারাপ হয়ে যায়। এদিকে আইভি নিশ্চিন্তায় আজকাল আইভি ড্রাগস নিতে শুরু করেছে। আজকে আইভি রাজের সাথে পার্টিতে গেছে, নাইট ড্রেসিং পার্টিতে। সেখানে আবার তাদের বন্ধু রনি আর তোহাকে ইনভাইট করেছে। এনজয় করার এক পর্যায়ে অনেক মদ খেয়ে ফেলে আইভি। সেটা লক্ষ্য করেছে রনি ও তোহা। রনি ভালো করে কিছুদিন পর খেয়াল করে দেখতে পায় রাজ আইভিকে দোতলার রুমে নিয়ে যাচ্ছে। এটা দেখে রনি তাদের ফলো করে দরজা লাগিয়ে দিয়ে আইভিকে খাটের উপর ফেলে দিয়ে হাসতে হাসতে বলে ওঠে রাজ, অনেকদিন পর নিজের ইচ্ছাটাকে আজ পূরণ করতে চলেছি সুইটহার্ট। এই কথা শুনে রনি তোহাকে কথাগুলো রেকর্ড করতে বলে। আর রনি ফোন করে তাদের সকল বন্ধুদের দ্রুত রুহুল আমিন সহ তাদের বাকি বন্ধুরা চলে আসে সেই পার্টিতে। ভেতর থেকে আইভি রাজের সাথে জোর জবরদস্তি করতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য রাজ বলে ওঠে, আমার এতদিনের সাধনা তোকে আমি আজকে ভোগ করেই ছাড়বো। তোকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। জানোয়ার, তুই আমাকে ছাড় বলছি। তোর মনে এই ছিল? এই তোর ভালোবাসা? ছি। ভালোবাসা কিসের? ভালোবাসবো তোকে? তোকে শুধু আমি ভোগ করার জন্য আমার জালে ফাঁসিয়ে ওই আকাশকে তোদের বাড়ি থেকে বের করে দিয়েছি। ওই আকাশের জন্য তোকে আমি আমার কাছে পেতে পারছিলাম না, আর আজকেও ও নেই। তাই তো আমি সুযোগ পেলাম। যে মেয়ের বিয়ে হওয়ার পরও অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে, আর সেই মেয়েকে কিনা আমি ভালোবাসবো। জানোয়ার, ছাড় বলছি, আমাকে ছাড়। মদ খেয়ে মাতাল থাকার কারণে জোরাজুরিতে পেরে উঠছে না রাজের সাথে। ওদিকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাই। একসাথে বিছানার উপরে লণ্ডভণ্ড অবস্থায় আইভিকে দেখে এবং আইভির উপরে রাজকে দেখে উড়াধুরা মার শুরু করে তাদের সকল বন্ধুরা। একসাথে মারতে মারতে প্রায় আধমরা করে ফেলেছে। রাজের 2টা হাত ও 2টা পা ভেঙে দিয়েছে। তারপর পুলিশকে কল দিয়ে রাজকে ধরিয়ে দেয়। তারপর সবাই মিলে আইভিকে সেখান থেকে নিয়ে যায় হসপিটালে। হসপিটালে সব ঘটনা খুলে বলে এবং ওই রেকর্ডটা শুনে আইভি সব শুনে হাউমাউ করে কাঁদতে থাকে। আর নিজের ভুল বুঝতে পারে সে এতদিন কি করেছে আকাশের সাথে, কতই না অন্যায় করেছে তার সাথে। এবার কাঁদতে কাঁদতে বলে ওঠে, আজকে আমার একটা মিথ্যা অপবাদের জন্য আমার সত্যিকারের ভালোবাসা আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমি নিজেকে শেষ করে দিব, আর নিজেকে বাঁচিয়ে রাখবো না। আজকে আমার জন্য আকাশ আমাকে এবং আমার পরিবারের সবাইকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। মিথ্যা অপবাদ মানে? তুই কিসের কথা বলছিস? সত্যি করে বল আইভি, তুই কিসের মিথ্যে অপবাদের কথা বলছিস যেটা আমরা জানি না? হ্যাঁ, আজকে সব সত্যি বলবো। সেদিন আকাশ আমার সাথে ওসব কিছুই করেনি। ওসব ছিল আমার সাজানো নাটক। আমি ভেবেছিলাম তোমরা এই ঘটনার পর হয়তো আকাশকে বের করে দিবে, কিন্তু আকাশের সাথে আমাকে তোমরা বিয়ে দিয়ে দিলে। তারপর আমি আকাশকে অনেক অপমান করি, যার কারণে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর ওই দিনে সেই সব ঘটনা খুলে বলে। এটা শুনে তো তার মামা আর মামি রেগে গিয়ে আইভিকে বেশ কয়েকটা থাপ্পড় দেয়। আর ওর মামি বলে ওঠে, আমি তোকে সেদিন বললাম না যে আকাশ আর আমাদের এই বাড়িতে থাকে না? দেখছো, আমার কথা মিলে গেছে। সে এই রাতেই পালিয়ে গিয়েছিল, আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি যখন তার ঘরে গিয়েছিলাম তখন শুধু তার ডায়েরিটা পেয়েছিলাম, কিন্তু আমার পড়া হয়নি। ডায়েরিটা এখনো আমার টেবিলে আছে। জানি না ছেলেটা আমার এখন কোথায় আছে, কি করছে। এই কালনাগিনীর জন্য শুধু শুধু আমার ছেলেটাকে ভুল বুঝলাম। তারপর সবাই নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে যে তারা আকাশের সাথে কত খারাপ ব্যবহার করেছে, তারা অন্যায় করেছে। রনি, রুহুল আমিন, তোহা, শালিনী সবাই লজ্জিত হয় আকাশের সাথে খারাপ ব্যবহার করার জন্য। তারা আকাশের সাথে কন্ট্যাক্ট করার জন্য তাদের ফোনে কল করে
কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে না, কেননা সে তো আগেই সিম ভেঙে দিয়েছে। আইবিকে যখনই আবার মারতে যাবে তখনই ডাক্তার পেছন থেকে বলে ওঠে, দেখুন, ওনাকে মারবেন না, ওনার এখন থেকে যত্ন নিন, কেননা উনি অসুস্থ নয়। ওনার ভেতরে যে সন্তানটি রয়েছে ওই সন্তানটারও পজিশন অনেক খারাপ অবস্থায় আছে। এই নিন আপনাদের রিপোর্টগুলো। ডাক্তারের মুখে সন্তানের কথা শুনে অবাক সবাই। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রিপোর্টের দিকে। রিপোর্ট পড়ে তো অবাক। ডাক্তার আবার বলে ওঠে, দেখুন, এটাই সত্যি, আর ওনার এখন থেকে যত্ন নিন। যদি সন্তানটাকে বাঁচাতে চান তো, না হলে কোনোভাবেই সন্তানটাকে বাঁচাতে পারবেন না। আইবি কথাটা শুনে ভীষণ খুশি হয়। সবাই অনেক খুশি হয়। মুহূর্তের মধ্যেই মুখগুলো কালো হয়ে যায়, কারণ আকাশ তো আর তাদের মধ্যে নেই। আইবি বলে ওঠে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আকাশকে তো আমি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমাদের স্মৃতি হিসেবে এই সন্তানটাকে এই পৃথিবীতে আলো দেখাবো, তাকে আমি আগলে রাখবো। তারপর সবাই একসাথে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ড্রয়িং রুমে বসে সবাই আকাশের মামি সেই ডায়েরিটা নিয়ে আসে। সবাই ডায়েরি খুলে দেখতে পায় ডায়েরিতে লেখা আছে, প্রিয় মামা মামি, আমার সালাম নিও। আমি আজ চলে যাচ্ছি এই শহর ছেড়ে। এই শহরে থাকলে আমি বাঁচতে পারবো না। এই শহরের মানুষগুলো আমায় বাঁচতে দিবে না। সত্যি আমি ভালোবেসেছিলাম তোমার মেয়েটাকে, কিন্তু আইভি আমাকে মিথ্যা অপবাদে ধর্ষক বানিয়ে দিল, যার কারণে শুধু পরিবারে নাই বরং বাইরে বেঁচে থাকাটা আমার হয়ে উঠেছে অসম্ভব বটে। আইভি, সব কিছু ভুলে গিয়ে তবু আমি তোমাকে মেনে নিতে চেয়েছিলাম, কিন্তু তুমি সেদিন বাসর রাতে আমাকে বলেছিলে তুমি আমাকে কোনো দিন স্বামীর অধিকার দেবে না। আরও কথায় না কত নোংরা নোংরা ভাষায় গালি দিয়েছ। আমার মুখটা তুমি দেখতে চাও না বলে আমি নিজেকে তোমার থেকে সরিয়ে নিয়ে এসেছি, কারণ বাঁচতে পারবো না আমি। ওই শহরে বেঁচে থাকলে দেখা হবে, তবে ফিরতে পারবো না আমি আর ওই শহরে। ভালো থেকো তোমরা। কথাগুলো পড়ে কেঁদে দেয় আইভি। সত্যি আকাশ তাকে অনেক ভালোবাসতো। দাঁত থাকতে দাঁতের মর্ম দেয়নি। সোনাকে রেখে কয়লার পিছনে ছুটেছে আইভি, তাই তো আজকে তার করুণ পরিণতি। আকাশের অপেক্ষায় থাকে। ফিরে আসার আগেই নিজের শরীরের সাথে অফিসের দেখাশোনা শুরু করেছে। অন্যদিকে দেখতে দেখতে 3টা মাস কেটে যায়। আকাশ এখন একটা অনেক বড় কোম্পানিতে চাকরি করে। রেজাল্ট পাওয়ার পর অনেক কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু চাকরি হয়নি। অবশেষে একটা কোম্পানিতে তার যোগ্যতা ও মেধার যোগ্যতায় একটা চাকরি পায়, একটা অফিসের এমভি হিসাবে। বেতন অনেক টাকা। এখনও আকাশ ওই বাড়িতেই থাকে। আজকে আকাশ অফিস থেকে গাড়ি নিয়ে একটু তাড়াতাড়ি বেরিয়েছে। হ্যাঁ, আকাশের গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই এখন। আকাশ বাড়িতে এসে ছাদের উপর বসে আছে। তখনই পেছন থেকে বলে ওঠে মিম, আমি কি জানতে পারি কেন তুমি আমাকে ভালোবাসবে না? কেন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো? তুমি কি অন্য কাউকে ভালোবাসো? আমার মধ্যে কি নেই তোমাকে আজকে বলতেই হবে। কেন তুমি আমাকে কেন ভালোবাসবে না? অবাক হওয়ার কিছুই নেই। এই 4 মাসে মিম আকাশকে অনেকবার প্রপোজ করেছে, কিন্তু আকাশ রাজি হয়নি। আকাশের সাথে থাকতে থাকতে ভালোবেসে ফেলে। তাদের মধ্যে অনেক বন্ধুত্ব, তাই আজকে সেই সবটা জানাতে এসেছে আকাশের কাছে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, যেহেতু জানতে চাও তাহলে শোনো, তবে শোনার পরে তুমিও আবার ভুল বোঝো না আমাকে। তারপর সবটাই খুলে বলে। এক এক করে সবটা শুনে কেঁদে ফেলে মিম আর বলে ওঠে, একটা মানুষ খারাপ হলে কত কিছুই না করতে পারে অন্য একটা মানুষের সাথে, সেটা ওই মেয়েটাকে না দেখলে তো বুঝতেই পারবো না। আকাশের সবকিছু থাকা সত্ত্বেও এখনো এই বাড়িতেই থাকে। মিম আর কোনো কথা না বলে চলে যায়। আকাশ আগে সিগারেট খেত না, এখন সিগারেট খায়। প্রতি রাতে কষ্টের গল্প লিখে ফেসবুকে পোস্ট করে। আকাশের দিকে তাকিয়ে অঝরে চোখের পানি ফেলে প্রিয় মানুষটির অবহেলায় অবহেলিত হওয়ার কারণে। দেখতে দেখতে আরো 1টি সপ্তাহ কেটে যায়। অফিসে বসে আছে আকাশ। তখনই তার দোকানের সেই মালিক চাচা ফোন করে বলে ওঠে, হ্যালো বাবা, তুমি কোথায় আছো? আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি আসবে, কারণ আমি মিমের বিয়ে ঠিক করতে চাচ্ছি একটা ছেলের সাথে। দেখতে আসবে ওকে? তুমি উপস্থিত থাকবে কিন্তু। ঠিক আছে চাচা। দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেলে বসে মিম পাত্রপক্ষের সাথে সবাই কথা বলে বিয়ে ঠিকঠাক হয়ে যায়। আকাশ এই বিয়েতে রাজি, কেননা আকাশের অফিসের অনেক ছেলেরা অনেক ভালো, নাম অনেক, ব্যবহার আচার মেধা শক্তি অনেক, তাও আবার আকাশের কাছের লোক, প্রায় বন্ধুই বলা যায়।
এক সপ্তাহ পরে তাদের বিয়ে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়। ধুমধাম করে বিয়ে বাড়ি সাজানো হয়েছে। বিয়ে বিদায় দিয়ে বিয়ে বাড়িতে পর্ব শেষ করে সবাই দেখতে দেখতে পুরো 1টি বছর কেটে যায়। 1টি বছর কি করে কেটে গেল আকাশ নিজেই ভাবতে পারছে না। আকাশ অফিসে বসে ফাইলের কাজ করছে, তখনই কোম্পানির মালিক ফোন করে আকাশকে পঞ্চগড় ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য। তৈরি হতে বলে 6 মাসের জন্য। পঞ্চগড় ডিস্ট্রিক্ট এর অফিসে তাকে সামলাতে হবে। পঞ্চগড় নামটা শুনেই তার বুকটা ছ্যাদ করে ওঠে, কেননা এটাই যে তার সেই সুপরিচিত এক ঠিকানা, সাথে অনেককেও নিয়ে যেতে হবে। আকাশ কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। পরশু তাদেরকে পঞ্চগড়ে চলে যেতে হবে, ট্রান্সফার হয়েছে 6 মাসের জন্য। তারপর তার সেই চাচা ও চাচিকে তাদের সাথে আসতে বলে অনেক, কিন্তু তারা তাদের ব্যবসা এবং তাদের জন্মস্থান ছেড়ে আসতে রাজি হয় না। তারা ঘুরতে আসবে বলে সেখান থেকেই যায়। মিম, অনিক আর আকাশ রওনা দেয় পঞ্চগড়ের উদ্দেশ্যে। দেখতে দেখতে পুরো 16 ঘন্টা জার্নির পরে চলে আসে পঞ্চগড় রেল স্টেশনে। তারপর সেখান থেকে গাড়ি করে চলে আসে তাদের নিজ গন্তব্যের উদ্দেশ্যে। তাদের রিসিভ করতে একজন লোক এসেছিল, সে কোম্পানির ম্যানেজার এসেছিল। তারপর তাদের বাড়িটা দেখিয়ে দেয় এবং সব কিছু বুঝিয়ে দেয়। অনেক জার্নি থাকার ফলে ম্যানেজার নিয়ে এসেছিল তাদের জন্য কিছু খাবার, সেগুলো খেয়ে যে যার মতো ঘুমাতে চলে যায়। আকাশ এই শহরে এসেছে 2 দিন হয়েছে। মিম আর অনিকের সাথে ঘুরতে থাকে পুরো শহরটা, কেননা কাল থেকে তাকে অফিসে জয়েন করতে হবে। ঘোরাঘুরির এক পর্যায়ে রনি আকাশের মতো কাউকে দেখতে পায়। এজন্য রনি রুহুল আমিনকে ফোন করে এবং সব ঘটনা খুলে বললে সেখানে চলে আসে। তারপর তাদের খুঁজতে থাকে, কিন্তু পায় না। মনের ভুল বলে সেখান থেকে তারা চলে যায়। আজকে আয়শা কোম্পানির সাথে তাদের একটা বিজনেস ডিল আছে, তাই আকাশ এবং অনেক বেরিয়ে পড়ে সেই কোম্পানির উদ্দেশ্যে। কোম্পানির ভেতরে গিয়ে ওয়েটিং রুমে অপেক্ষা করে। তার কিছুক্ষণের মধ্যেই ভেতরে প্রবেশ করে এক স্যুটবুট কোট পরিহিত একটি মেয়ে। মেয়েটির পিছনে দাঁড়িয়ে একটি ছেলে। মেয়েটি বসতে বসতে বলে ওঠে, সরি লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হলো। চেয়ারে বসতে বসতে কথাগুলো বলে ওঠে মেয়েটি। যখনই মেয়েটির সামনে তাকাবে এবং ছেলেটি যখন মেয়েটিকে দেখে দুজনকে দেখে তো অবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। চেয়ার থেকে দুজন দাঁড়িয়ে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি তো হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের এরকম অবাক হতে দেখে পুরো কোম্পানি স্টাফগুলো হাঁ করে তাকিয়ে আছে। নীরবতা ভেঙে হঠাৎ করে মেয়েটির গলা থেকে কান্না ভাঙা আওয়াজ বেরিয়ে আসে, আকাশ তুমি? আকাশ তো আইভি আর রুহুল আমিনকে দেখে অবাক। আকাশ কোনো কথা না বলে আইভি দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে ওঠে, আকাশ তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে আমি অনেক খুঁজেছি জানো। তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। রুহুল আমিন শুধু দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ কোনো কথা না বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, আপনি হয়তো ভুল করছেন। আমি এখানে কোম্পানি ডিল করতে এসেছি, কারোর সাথে দেখা করতে নয়। আমি হয়তো আকাশ হতে পারি, কিন্তু আপনি যে আকাশের কথা বলছেন সেটা আমি নই। আপনি যদি কোম্পানি ডিল করতে চান তাহলে প্রেজেন্টেশন শুরু করুন, না হলে আমরা চলে যেতে বাধ্য হব। আকাশের এরকম গম্ভীর গলার আওয়াজ শুনে আইভি নিজের চোখের জল মুছে পরিস্থিতি বুঝে প্রেজেন্টেশন শুরু করে। রুহুল আমিন ভয়ে আর কোনো কিছু বলে না। প্রেজেন্টেশন শেষ করার এক পর্যায়ে সবাই বেরিয়ে যায়। আকাশ অনেক যখন বেরিয়ে যাবে তখনই হুট করে কোথা থেকে একটি মেয়ে এসে আকাশকে জড়িয়ে ধরে বলে ওঠে, বাবা তুমি এসেছো? কোথায় ছিলে এতদিন তুমি? জানো তোমার জন্য আম্মু কত কাঁদে। তুমি আমাকে একটুও ভালোবাসো না, না হলে তুমি আমাকে ছেড়ে যেতে না। আকাশ ছোট্ট মেয়েটির কথা শুনে স্তব্ধ। কোনো কথা না বলে সামনে তাকিয়ে দেখতে পায় রনি। হ্যাঁ, রুহুল আমিন রনি এই কোম্পানিতে চাকরি করে, কারণ আইভি একা সব কিছু সামলাতে পারে না বলে। আকাশ কোনো কিছু বুঝতে পারে না মেয়েটির কথায়, পুরো অবাক। সবার দিকে একবার তাকিয়ে মেয়েটির উদ্দেশ্যে বলে ওঠে আকাশ, মামুনি, এসব কি বলছো? কে তোমার আব্বু? কেন? তুমি আমার আব্বু? আম্মু তো তোমার ছবি দেখিয়ে আমাকে বলেছিল যে তুমি আমার আব্বু, আর আম্মু তোমার ছবি নিয়ে প্রতি রাতে কাঁদে, কারণ আম্মুর ভুলে নাকি তুমি আমাদের ছেড়ে চলে গেছো। এটা ভেবে আম্মু প্রতি রাতে তোমার ছবি নিয়ে কাঁদে। আকাশ তো ছোট্ট মেয়েটির কথা শুনে অবাক। আকাশ বুঝতে পারে না কোনো কিছু। আকাশ ছোট্ট মেয়েটিকে কোলে নিয়ে আবার বলে ওঠে, আইভির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলে দেয়,
আইভি নিজের কান্না থামাতে না পেরে সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তখনই নীরবতা ভেঙে রনি বলে ওঠে, আকাশ, আয়েশা ঠিকই বলছে, ও তোর মেয়ে, তুই আমাদের বন্ধু, মাফ করে দে। আমরা তোকে ভুল বুঝেছিলাম, তারপর তোর লেখা সেই ডায়েরি আর সব সত্যি কথা বুঝতে পেরে আমরা আমাদের তোর প্রতি ব্যবহার করা, অত্যাচার করায় লজ্জিত। তুই আমাদের সবাইকে মাফ করে দে। দেখো, আমার কারো প্রতি কোনো রাগ নেই, যেটা ছিল আমার কপালের দোষ। এসব কি করে হলো আমাকে একটু বলবি? তারপর রোলামিন এবং রনি একে একে সব ঘটনা খুলে বলেন আকাশকে। আকাশ সবটা শুনে তো কেঁদেই ফেলে। সে বিশ্বাস করতে পারছে না এই পুস্কি মেয়েটা তার নিজের মেয়ে, তার নিজের রক্ত। মেয়েটিকে কোলে নিয়ে ঘুরতে থাকে, চুমু খায়, মেয়েটিকে অনেকগুলো চকলেট কিনে দেয়। তারপর সবার বিষয়ে জেনে নেয়। অনেক খুশি হয় যে সবাই ভালোই আছে। আর হ্যাঁ, রনি তুহাকে বিয়ে করেছে, রোলামিন শালিনীকে বিয়ে করেছে। তারপর সবার সাথে অনেক আড্ডা দেয়। তুহা রোলামিন আকাশের বাড়ির ঠিকানা নিয়ে চলে যায় আকাশকে নিয়ে। অনেক আর আকাশ নিজের বাড়িতে চলে যায়। পরের দিন সকালে আকাশের কলিং বেল বাজে। সবাই ব্রেকফাস্ট করতে বসেছে। তখন মিম গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে তো এতগুলো মানুষকে দেখে মিম অবাক। রনি বলে ওঠে, আমি আকাশের। মানে আকাশ বিয়ে করেছে? না, আকাশ তো বিয়ে করেনি, আপনি ভুল বুঝছেন। তারপর মিম কোনো কথা না বলে তাদেরকে নিয়ে রুমের ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে সবাইকে একসাথে দেখে তো আকাশ বসা থেকে দাঁড়িয়ে যায়। আয়শা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশের মামা মামি, তোহা, শালিনী, আইভি, রনি, রোলামিন সবাই একসাথে এসেছে। মামা আর মামি বলে ওঠে, বাবা তুই আমাদের মাফ করে দে, আমরা তোকে ভুল বুঝেছি। বাবা, তোর দুটো হাত ধরে বলছি, তুই আমাকে মাফ করে দে। তুই নির্দোষ হওয়া সত্ত্বেও আমি তোকে অনেক মেরেছি। আমি তোর কাছে অনেক বড় অপরাধী। তুই যদি না মাফ করিস, আমাকে আল্লাহ মাফ করবে না। ছি ছি মামা, এসব আপনি কি বলছেন? আপনাদের কারো প্রতি আমার কোনো রাগ নেই। আপনারা যা করেছেন সেটা আপনার জায়গায় অন্য কেউ থাকলে করতো। আগে হঠাৎ করে আইভি গিয়ে সবার সামনে আকাশকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে ওঠে, আকাশ, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার তো ক্ষমা হয় না, কিন্তু তুমি আমাকে ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না। আকাশ কোনো কথা বলে না। এবার তার ছোট্ট মেয়ে আয়শা বলে ওঠে, বাবা, তুমি মাকে ক্ষমা করে দাও। মা অনেক কষ্ট করে তোমাকে না পেয়ে তোমার ছবি নিয়ে টান্না তোলে। রাতের অন্ধকারে আমি দেখেছি। আমি জিজ্ঞাসা করলে বলে তার ভুলে নাকি তুমি আমাদের ছেড়ে চলে গেছো, আর আমাদের কাছে ফিরবে না। আকাশ তার ছোট্ট মেয়েটার কথায় অবাক। পাকনা বুড়িদের মতো পটর পটর করে কথাগুলো বলছে। আয়শা আবার বলে ওঠে, তুমি যদি মাকে ক্ষমা না করো তাহলে আমি তোমাকে আর আব্বু বলে ডাকবো না, তোমার কাছ থেকে আর চকলেট নিব না। আকাশ তার ছোট্ট মেয়েটার কথায় অবাক। অবশেষে আকাশ বলে ওঠে, ঠিক আছে আম্মু, তোমার কথায় তোমার মাকে শুধু মেনে নিতে পারি একটা শর্তে, সে যেন আমার ছোট্ট পরিটাকে কখনো কষ্ট দিতে না পারে। আর তোমার মাকে শুধু আমি মেনে নিচ্ছি আমার এই ছোট্ট পরিটার জন্য। তবে একটা কথা সবাইকে বলি, ওর সাথে থাকতে গেলে আমাকে কিছুদিন সময় দিতে হবে মানিয়ে নেয়ার জন্য। সত্যি আব্বু, তুমি মাকে মেনে নিয়েছো? মা, মেনে নিয়েছি তোমার মাকে। আকাশ, তুমি যা বলবি আমি তাই করব। তোমার বুকে ঠাঁই না দিলেও তোমার পায়ের নিচে আমাকে একটু স্থান দিও, যাতে তোমার পা দুটো আগলে ধরে বাঁচতে পারি। কথাগুলো আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে ওঠে। তারপর আকাশ অনেক আর মিমের সাথে একে একে সবার পরিচয় করিয়ে দেয়। সবাই আকাশের কাছে ক্ষমা চায়। আকাশ কারোর জন্য কোনো অভিমান, রাগ না রেখে সবাইকে ভালোবেসে আগলে নেয়। পুরনো দিনের কথাগুলোকে নিজের ভবিষ্যৎ জীবন হিসেবে সেগুলোকে ফেলে এসে নতুন করে বাঁচার জন্য সবার সাথে আবার মিলেমিশে থাকতে শুরু করে। অফিস শেষ করে রাতে শুয়ে আছে আকাশ, আইভি আর আয়শা মাঝখানে। আয়শা তাদের ছোট্ট মেয়েটা ঘুমিয়ে গেছে। তখনই আইভি আয়শাকে অন্য পাশে রেখে মাঝখানে গিয়ে জড়িয়ে ধরে আকাশকে আর কাঁদতে কাঁদতে বলে ওঠে, আজকে 1.5 বছর হতে চললো, তুমি আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখোনি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারোনি, নাকি আমি ক্ষমার যোগ্য নই? আমারও তো ইচ্ছে করে তোমার ভালোবাসা পেতে। আকাশ কোনো কথা বলে না।
আকাশ ভেবেছিল তার জন্মদিনে তাকে সারপ্রাইজ দেবে, কিন্তু এই পাগলিটার কান্নায় তার পুরো বুকটা ভিজে যায়। নিজেকে আর সামলাতে না পেরে আইভির মাথাটা উঠিয়ে বলে পানি মুছে দিয়ে কপালে চুমু খেয়ে পড়ে ওঠে। আমি আগেই বলেছি আমি কারোর জন্য কোনো রাগ অভিমান পুষে রাখি না। তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। ভেবেছিলাম তোমাকে জন্মদিনের সারপ্রাইজ দেব, কিন্তু সেটা আর হলো না। তার আগেই তুমি ভালোবাসা আদায় করে নিলে। এই বলে আকাশ আইভিকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে চার ঠোঁট এক করে দেয়। অনেকক্ষণ দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে হাসতে হাসতে বলে, আমি সবটা দেখে ফেলেছি বাবা, আমি সব জেনে ফেলেছি এবং শুনে নিয়েছি। তোমরা আমাকে লেগে প্রেম করছিলে। মেয়ের এরকম কথায় দুজন দুজনকে ছেড়ে দিয়ে লজ্জায় মুখ লুকায়। হাসতে হাসতে বলে ওঠে, ওরে আমার পাকনা দুষ্টু মেয়ে। তারপর আইভি, আয়শা, আকাশ অনেক আনন্দ করতে থাকে, মজা করতে থাকে। আজকে অফিসে 6 মাস পূর্ণ হতে চলেছে। অফিসের কাজ শেষ করে বাসায় ফিরেছে আয়শা। আজকে তার দাদু দিদার সাথে ঘুমিয়েছে। আকাশ রুমে এসে দেখতে পায় 1.5 বছর আগে বধূর বেশে বসে আছে আইভি। রুমের ভেতর প্রবেশ করে আকাশ আইভির 12 হাতি ঘোমটাটা তুলে কপালে চুমু খায়। তারপর সেই 1.5 বছরের বাসর রাতের কথা মনে পড়ে। হারিয়ে যেতে থাকে আইভি আর আকাশ ভালোবাসার এক অন্যরকম শহরে। আনতে চলেছে নতুন মিশনে আয়শার নতুন ভাই রাফাতকে। তার জন্য দুজনে অনেক পরিশ্রম করছে। ভালোবাসায় অনেক দিন ক্ষুধা মিটিয়ে ঘুমিয়ে পড়ে দুটি নিথর দেহ। ভালোবাসায় কেটে যাচ্ছে বেশ সুখের দিনগুলো, কষ্টের পরে সুখ আসে। কথাটা সত্যি। আকাশ আর আইভি এবং তাদের মেয়ে আয়শাকে না দেখলে বুঝতেই পারতাম না। 6 মাস পূর্ণ হয়েছে, তাই অনেক আর মিম চলে যাবে 7 দিন পরে। তাই তাদের নিতে এসেছে চাচা আর চাচি। তারপর সবার সাথে তাদের পরিচয় করে দেয়। কৌশল বিনিময় করে দেখতে দেখতে পুরো 7টা দিন কেটে যায়। আজকে অনেক আর মিম সেই চাচা চাচির সাথে চলে যাবে সিলেট শহরের উদ্দেশ্যে। আকাশ কোম্পানির চাকরিটা ছেড়ে দিয়েছে। এখন থেকে সে নিজের কোম্পানি সামলাবে। এসব কিছু যে তার নিজের সম্পদ সেটা তার মামা মামি তাকে বলে দিয়েছে। আর আকাশের জায়গায় অনেককে এখন থেকে এমডির দায়িত্ব দিয়েছে। সে কোম্পানি চাকরি ছেড়ে দিয়েছে। রেল স্টেশনে বসে আছে অনেক মিম আর সেই চাচা চাচি। তারপর তাদের সবাইকে বিদায় দিয়ে চলে যায়। মাঝে মাঝে একবার হলেও অনেক বা আকাশ দুজনের মধ্যে কেউ একবার যাতায়াত করবে বলে দুজন দুজনকে কথা দেয়। তাদের বিদায় দিয়ে চলে আসে বাড়িতে। আয়শা তার দাদু দিদার সাথে কোনো এক আত্মীয় নিমন্ত্রণ খেতে গেছে। পুরো বাড়ি ফাঁকা। আইভি রান্নাঘরে রান্না করছে। আকাশ চুপি চুপি রান্নাঘরে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আইভিকে। তারপর আইভির শাড়ির নিচে হাত ঢুকিয়ে দিয়ে নাভির উপরে স্লাইড করতে থাকে। শক্ত করে পেছন থেকে চেপে ধরে ঘাড়ের নিচে আলতো করে কিস করে, কানের লতিতে কিস করে। আইভির বুকের মধ্যে স্লাইড করতে শুরু করেছে। আইভির বুক ধকধক করে হার্টবিট চলছে। আইভি নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিজেকে কন্ট্রোল করার জন্য আইভি নিজের ঠোঁট আকাশের সাথে জুড়ে দেয়। বেশ কিছু সময় এভাবে কেটে যায়। পুরো বাড়ি ফাঁকা। ড্রয়িং রুমে আইভিকে কোলে করে নিয়ে গেল, সোফায় ফেলে দেয়। তারপর তার পরনে থাকা শাড়িটা খুলে ফেলে। নিজের পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে ভালোবাসার এক অন্য রাজ্যে। সারা শরীরে স্লাইডার কিস করতে থাকে আইভির। আইভিও সমান তালে তাল মেলাচ্ছে আকাশের সাথে। ধীরে ধীরে ওপর থেকে নিচে নামতে থাকে। হারিয়ে যেতে শুরু করেছে সুখময় এক নতুন জীবনে। আনতে চলেছে রাফাতকে। রাফাতকে আনতে হলে কঠিন পরিশ্রম করতে হবে। তাই ভালোবাসায় রাঙিয়ে দেয় ভালোবাসার চাদরে দুজন দুজনকে। সুখে থাকুক, ভালো থাকুক, অবহেলার পরে সুখের ঠিকানা খুঁজে পেয়েছে আকাশ। নিজের পরিবারের কাছে থাকুক না আকাশ তার পরিবারকে নিয়ে। আমরা নতুন এক গল্প নিয়ে আসবো ততক্ষণে। যেমন আপনারা চাইবেন সেরকম গল্প। তো আপনারা কীরকম গল্প শুনতে চান সেটা কমেন্ট করে জানাতে পারেন বা হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাহলে আপনারা আপনাদের মনের মতো করে গল্প শুনতে পারবেন। আমাদের এই চ্যানেলগুলোতে ভিডিও ডেসক্রিপশনে 3টি চ্যানেল আছে। 3টি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যে কোনো ধরনের গল্প শুনতে। তাই দেরি না করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বেল আইকনটি বাজিয়ে দিন। নতুন গল্প আসা পর্যন্ত অপেক্ষা করি। ধন্যবাদ সবাইকে বন্ধুরা।